আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার শিমুল ভাই। আমি আসলে ব্যক্তিগতভাবে একটি সম্পূর্ণ রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছি। আমার দাদা একসময় রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার বাবা একজন পলিটিশিয়ান ছিলেন। সেদিন বৃহস্পতিবার রাতে আমাকে মারার জন্য ছাত্রলীগের কিছু নেতা কর্মীরা রড টড নিয়ে আমার রুমে গিয়েছিল। ধর্ম, জনগোষ্ঠী, পাহাড়, সমতল, আপনার সবাইকে একসাথে করার যে কনসেপ্ট, এটাই বাংলাদেশি জাতীয়তাবাদ। আমি আওয়ামী লীগের যে রাজনৈতিক ইতিহাস, এটা তো আমি কখনোই মনে করি না যে এটা কোনো রাজনৈতিক সংগঠন। এটা একটা মাফিয়াদের মিলন মেলার মতো ছিল। মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবুর রহমান যে খুব বেশি বিতর্ক মুক্ত একজন মানুষ ছিলেন, আপনার বিষয়টি সেরকমও না। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি একটি বিশৃঙ্খল আচরণের কারণে সে সময় ওনাকে বহিষ্কার করা হয়েছিল। সংসদে যখন উনি গিয়েছিলেন তখন ডেপুটি স্পিকার শাহেদ আলীর একটি মৃত্যুর মর্মান্তিক ঘটনা আছে। শেখ মুজিবুর রহমানের আঘাতেই সে কয়েকদিন আহত থাকা অবস্থায় পরবর্তীতে মৃত্যুবরণ করেন। উনি ওই যে স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দেয়, এই সাহসটা কিন্তু তিনি করেন নাই। এবং পাকিস্তানের কারাগারে যখন ওনার ট্রায়াল চলছিল, পাকিস্তানের কারাগারে রেখে উনি অনেকবার কোর্টে গিয়ে অস্বীকার করেছেন যে উনি বাংলাদেশের স্বাধীনতার কোনো ধরনের ঘোষণা দেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ এন্ড বিয়ন্ডের আরেকটা এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার শিমুল ভাই। জনাব শাহরিয়ার শিমুল ভাই, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই শুরু করি আপনার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে। কিভাবে আপনার পলিটিক্যাল ক্যারিয়ারের শুরু হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু জুলাই মাসে শুরু হয়ে গেছে, তো আসলে গত এই জুলাইতেই আমরা এক ধরনের মুক্তি পেয়েছিলাম দীর্ঘ ফ্যাসিবাদী জাতাকল থেকে। আমরা যদি একটু স্মরণ করি যে গত জুলাইতেও এই ধরনের কোনো আয়োজন আমাদের পক্ষে সম্ভব ছিল না। এই ধরনের আপনারও সুযোগ ছিল না উপস্থাপনা করার, আমারও সুযোগ ছিল না এখানে অতিথি হিসেবে আসার। তো যে জুলাইতে আমরা নতুন করে মুক্তি পেয়েছিলাম, সেই জুলাই যেহেতু আবার আমাদের কাছে এসেছে, তো সেই জুলাইতে যারা শহীদ হয়েছিলেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি। প্রথমত যে আমি ব্যক্তিগতভাবে একটি সম্পূর্ণ রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছি। আমার দাদা একসময় রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার বাবা একজন পলিটিশিয়ান ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করেছিলেন। আমার বড় ভাই রাজনীতির সাথে খুবই জড়িত। তো সার্বিকভাবে আমার রাজনীতির যে প্রাথমিক পাঠ, এটি আমি আমার পরিবার থেকে অর্জন করেছিলাম আর কি। তো পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে আমার রাজনীতির ফর্মালি শুরুটা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে গিয়ে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে আমার রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল এবং এই সম্পৃক্ততার কারণে ফার্স্ট ইয়ারের 3 দিন পরেই আমি প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকায় চলে আসতাম এবং রবিবার সকালে গিয়ে আমি ভার্সিটি বাসে গিয়ে আবার ক্লাসে যেতাম আর কি। তো সেদিন বৃহস্পতিবার রাতে আমাকে মারার জন্য ছাত্রলীগের কিছু নেতা কর্মীরা রড টড নিয়ে আমার রুমে গিয়েছিল। আমি তো বৃহস্পতিবার চলে আসি, তো আমাকে আর তারা পায়নি। আমার রুমমেটদের কাছে জিজ্ঞাসা করে পরবর্তীতে আমার তোষক বালিশ যা ছিল এগুলো হল থেকে ফেলে দিয়েছে আর কি। সেদিন থেকে আমার ক্যাম্পাসে আবাসন সুবিধাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। সেকেন্ড ইয়ারে আমি মোটামুটি ক্যাম্পাসে ক্লাস করার কিছু সুযোগ ছিল, কিন্তু থার্ড ইয়ার থেকে এই সুযোগটাও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তো এই ছিল ক্যাম্পাস লাইফ। পুরাটাই আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা সময় ছিল। আমি যে কারণে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, আমার শিক্ষা জীবন এটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর থেকে আছি আর কি বর্তমান পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের সাথেই আছি। এই ফেসিবাদী জমানায় যেখানে আপনার সুযোগ ছিল ছাত্রলীগে ঢুকায়, সেখানে আপনি ছাত্র দল চুজ করলেন। এই আপনার সাথে লম্বা নির্যাতন, এইসব থেকে আপনার চ্যালেঞ্জিং ব্যাপারগুলো কি লাগছিল, আর এই জিনিসগুলো কিভাবে উতরায় উঠলেন? প্রথমত যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে মূল রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ,
আমি যদি আমার ব্যক্তিগত আদর্শের দিক থেকে চিন্তা করি, সেটি হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি একজন উদারনৈতিক মানুষ হিসেবে থাকার চেষ্টা করি। রাজনৈতিকভাবে একজন উদার এবং সহনশীল মানুষ হিসেবেই আমি চাই যে আমার পরিচিতিটা এভাবেই তৈরি হোক, এবং আমি হচ্ছে সার্বিক জাতীয় ঐক্যে বিশ্বাস করি। তা আমাদের আসলে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, এই দর্শনটা হচ্ছে এমন একটা দর্শন যেটা এই ভূমিতে প্রত্যেক ভাষা, ধর্ম, জনগোষ্ঠী, পাহাড়, সমতল, আপনার হচ্ছে সবাইকে একসাথে করার যে কনসেপ্ট, এটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তো স্বাভাবিকভাবেই আমি আমার রাজনৈতিক যে জার্নি, সেখানে আমি বাছাই করার ক্ষেত্রে আমার খুবই সুবিধা হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সবাইকে নিয়ে একসাথে জাতীয় ঐক্য, সেটার সাথে যেহেতু আমি এখানে মিল খুঁজে পেয়েছি, সেখানে আসলে আমার পছন্দটা খুঁজে নেওয়া আমার জন্য খুব সহজ ছিল। এবং আমি আওয়ামী লীগের আসলে যে রাজনৈতিক ইতিহাস, এটা তো আসলে আমি কখনোই মনে করি না যে এটা কোনো রাজনৈতিক সংগঠন। এটা হচ্ছে একটা মাফিয়াদের মিলন মেলার মতো ছিল। আপনি যদি দেখেন যে 1972 সাল থেকে পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি আসলে কখনোই ইতিবাচক ধারায় পরিচালিত হয়নি। তো স্বাভাবিকভাবে আমার পছন্দ খুঁজে নেওয়াটা তো সহজ ছিল। আর আমি কোনো ধর্মীয় রাজনৈতিক আদর্শেও বিশ্বাস করি না। তো সেক্ষেত্রে আসলে কিন্তু আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিটা শুরু করলাম, এরপরের গত 16 বছরের কাহিনী তো আপনি কম বেশি আপনার ধারণা আছে। আমাদের জন্য আসলে জীবনটা, আমাদের লাইফটা, আমাদের একাডেমিক যে বিষয়গুলো ছিল, এগুলো আসলে খুবই চ্যালেঞ্জের মুখে ছিল। প্রথমত আমি যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আমি তো আসলে একজন রাজনীতিবিদ হিসেবে না, আমি একজন ছাত্র হিসেবে গিয়েছি। সেক্ষেত্রে আমার প্রথম প্রায়োরিটি বা প্রথম পরিচয়টা ছিল তো যে আমি একজন ছাত্র। কিন্তু আমি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত, কিন্তু ফার্স্ট ইয়ারের পরে এই ছাত্রদলের রাজনীতি করার কারণে আমি আমার আবাসন সুবিধাটা হারিয়েছি। সেকেন্ড ইয়ারের পরে আসলে আমি ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। আমার মানে আমি যদি একজন বন্ধু হিসেবে আমাকে পরিচয়টা সামনে রাখি, আমার ক্লাসমেটেরা, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধবেরা যখন বিশ্ববিদ্যালয়ে ধরেন নানান প্রোগ্রাম করেছে, একসাথ হয়েছে, কখনো পুনর্মিলনী হয়েছে, আমি গত বছর পর্যন্ত আসলে এগুলোর কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারিনি, ওই একটা কারণে যে আমি ছাত্রদল করি। আমি বিশ্ববিদ্যালয়ে গত এক যুগে কোনো ইফতারে অংশগ্রহণ করতে পারিনি। আমার স্বাভাবিকভাবে আমাদের বন্ধু বান্ধবরা আমার প্রায়শই ক্যাম্পাসে যায়, নানান প্রোগ্রাম করে, ইফতার, রোজার সময় ইফতার করে, এগুলোতে আমি সর্বপ্রথম এই বছর আমি সুযোগ পেয়েছি আমাদের ক্যাম্পাসে গিয়ে ইফতার করার, বা ক্যাম্পাসে এখন আমি ওই স্বাধীনতাটুকু নিয়ে ঘুরতে পারি আর কি। কিন্তু শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্রদল করে এই পরিচয় তো আসলে আমার এভাবে ক্যাম্পাস লাইফ অচল হয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু সেটা হয়েছে। এবং দীর্ঘ 16 বছর ধরে আসলে আমরা এগুলোর উপর দিয়ে গেছি। আজকে হয়তো অনেকে বলে যে 16 বছর আমরা কোথায় ছিলাম। 16 বছর আমরা মাঠেই ছিলাম, আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেই ফাইটটা আমরা দিয়েছি। আমাদের নিজেদের জীবনকে বিপন্ন করে, শিক্ষা জীবনকে বিপন্ন করে, পরিবারকে বিপন্ন করে আমরা ফাইটটা চালিয়ে গেছি। আমরাই তারা যারা এই রেজিস্ট্যান্সটা মাঠে বহাল রেখেছিলাম। তো এই আর কি মোটামুটি। ভাই, আপনি জাতীয়তাবাদ নিয়ে ভালো আলাপ দিলেন। এখন এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ আর বাঙালি জাতীয়তাবাদ, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন, বা দুইটার অ্যাসেসমেন্টটা আপনার কোন পার্সপেক্টিভ থেকে ছিল? দেখেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদে আমি বিশ্বাস করি, সেই জাতীয়তাবাদ হচ্ছে সর্বতোভাবে এখানে যত ধর্ম বলেন, ভাষা বলেন, আপনার হচ্ছে পাহাড় বলেন, সমতল বলেন, বর্ণ বলেন, আপনি হচ্ছে এই সবাইকে সামগ্রিকভাবে একটা ছাতার নিচে নিয়ে আসার যে জাতীয়তাবাদ, এইটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা ইনক্লুসিভ জাতীয়তাবাদ। আর আপনি যদি বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আমাদের ধরেন এই ভূখণ্ডের মধ্যে কিন্তু শুধু বাঙালি বসবাস করে না, এখানে ধরেন হচ্ছে আপনার চাকমা বসবাস করে, গারো, খাসিয়া, নানান সম্প্রদায় আছে, জনগোষ্ঠী আছে। তা আপনি যখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, তখন কিন্তু বাকি সকল জনগোষ্ঠীকে কিন্তু আপনি আদার্স করে দিচ্ছেন, আপনি এক্সক্লুড করতেছেন। তো আমি মনে করি যে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের সবচাইতে বড় অবদান যেটা, সেটা হচ্ছে যে ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদের কনসেপ্ট, এবং একই সাথে এটা হচ্ছে যেহেতু বাংলাদেশি জাতীয়তাবাদটা হচ্ছে এই ভূখণ্ডে যারা বসবাস করে তাদের সবাই হচ্ছে বাংলাদেশি। এখন আপনি ধরেন যখন আপনি বাঙালি বলেন, আপনি তখন হচ্ছে
পশ্চিমবঙ্গে কিন্তু বাঙালিরা থাকে। আপনি তাদের সাথে আপনার সাথে পার্থক্যটা করবেন কোন জায়গা থেকে? আপনি যদি ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদটা না ধরেন, তাহলে তো হচ্ছে পশ্চিমবঙ্গের ওরাও বাঙালি, কিন্তু তাদের সাথে আসলে আমাদের পার্থক্যটা কোথায়, বা আমরা আমাদের জাতিগত পরিচয়টা কি হবে, আমাদের এই দেশীয় পরিচয়টা কি হবে? সেক্ষেত্রে ওই যে এই ভূখণ্ডে যত ভাষাভাষী আছে, যত জনগোষ্ঠী আছে, তাদের সবাইকে একসাথ করার নামই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এবং এটা হচ্ছে এমন এক ধরনের জাতীয়তাবাদ, ধরেন আপনারা দেখেন যে বিভিন্ন সময়ে যখন ইন্ডিয়াতে বৃষ্টি হয়, তখন বাংলাদেশের কিছু মানুষ আমরা অতীতে দেখেছি যে ইন্ডিয়াতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরে, চায়নাতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরে, রাশিয়াতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরে। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদটাই এমন জাতীয়তাবাদ যেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশপন্থী জাতীয়তাবাদটাই হচ্ছে আমরা এখানে চর্চা করার চেষ্টা করি। আপনি দেখবেন যে গত ফ্যাসিবাদী সময়ে বাংলাদেশে আপনি যদি বিভিন্ন কনসার্টগুলোর দিকে একটু খেয়াল করেন, দেখবেন যে এখানে ইন্ডিয়া থেকে, বলিউড থেকে আপনার হচ্ছে তারকাদের নিয়ে এসে এখানে কনসার্টগুলো করার, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার এক ধরনের টেন্ডেন্সি ছিল। আবার 5ই আগস্টের পরে একটা গোষ্ঠীকে আপনি দেখবেন যে পাকিস্তান থেকে শিল্পী এনে এখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রোগ্রাম করার এক ধরনের চেষ্টা আছে। কিন্তু আমরা কি করেছি, আমরা দেখেন যে আমরা ওই যে সবার আগে বাংলাদেশে একটা কনসার্ট করেছি। এই কনসার্টটা শুধুমাত্র আমাদের শিল্পীদেরকে নিয়ে, এই বাংলাদেশের যারা শিল্পী আছে, এটা আপনি বাউল গান বলেন, আপনি জারি, শাড়ি, ভাটিয়ালি, আপনার আধুনিক সঙ্গীত, যত ধরনের বিষয় আছে, এগুলো একসাথ করে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমি একটা উদাহরণ হিসেবে বললাম আর কি। তো এখানে বাংলাদেশপন্থী রাজনীতির যে প্ল্যাটফর্ম, সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি। বাঙালি জাতীয়তাবাদের যে প্রবর্তক জনাব শেখ মুজিবুর রহমান, উনাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত শেখ মুজিবুর রহমানের চরিত্রকে আসলে আমি দুই ভাগে দেখি। একটি হচ্ছে যে স্বাধীনতার, মুক্তিযুদ্ধের আগের যে শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের পরের শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের আগের শেখ মুজিবুর রহমান যে আসলে খুব বেশি বিতর্ক মুক্ত একজন মানুষ ছিলেন, আপনার বিষয়টি সেরকমও না। তারপরও সার্বিকভাবে উনি বাংলাদেশের এই যে বাঙালিদের রাজনৈতিক সংগ্রামকে একটি যুদ্ধের পর্যায়ে নিয়ে আসা, চূড়ান্ত পরিণতির পথে নিয়ে আসার পথে তার একটা বিরাট ভূমিকা ছিল, এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একই সাথে ওনার কিছু দিক যদি আমরা তুলে ধরি, আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি একটি বিশৃঙ্খল আচরণের কারণে সে সময় ওনাকে বহিষ্কার করা হয়েছিল। সংসদে যখন উনি গিয়েছিলেন, তখন হচ্ছে ডেপুটি স্পিকার শাহেদ আলীর একটি মৃত্যুর মর্মান্তিক ঘটনা আছে। বলা হয়ে থাকে যে ডেপুটি স্পিকার শাহেদ আলী আসলে শেখ মুজিবুর রহমানের আঘাতেই হচ্ছে সেই সময় সংসদে সরাসরি মৃত্যুবরণ করেনি, কয়েকদিন আহত থাকা অবস্থায় পরবর্তীতে মৃত্যুবরণ করেন। আপনার হচ্ছে 1971 সালের 25শে মার্চ আপনার হচ্ছে যখন ওই উত্তাল দিনের আন্দোলন চলছে, সবাই জানে যে এটা মোটামুটি যুদ্ধের দিকে যাচ্ছে। পাকিস্তান থেকে তখন হচ্ছে অস্ত্র এনে হচ্ছে খালাস করা হচ্ছে বন্দরে। এই সবগুলো রিপোর্ট শেখ মুজিবুর রহমানের কাছে ছিল, কিন্তু উনি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বারবারই ব্যর্থ হচ্ছিলেন। আপনার যখন হচ্ছে মার্চে আমাদের যারা বাঙালি সেনা অফিসাররা ছিলেন, তারা বারবারই তাকে এই বিষয়টি জানাচ্ছিলেন যে পাকিস্তানিরা কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আপনার বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানিদের ট্যাঙ্কগুলো ঢাকায় নিয়ে আসা হয়েছে, এগুলো আপনার কাভার টাভার খোলা হচ্ছে, বন্দরে হচ্ছে অস্ত্র খালাস হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে যেই মানুষটা মোটামুটি একটি সারা জাতিকে রাজনৈতিকভাবে মোটামুটি একত্র করতে পেরেছিলেন, কিন্তু তিনি আসলে চূড়ান্ত লড়াইয়ের কোনো ধরনের সিদ্ধান্তের দিকে যেতে পারছিলেন না, অথবা সাহস করছিলেন না। 25শে মার্চ রাতের ঘটনা যদি আপনি খেয়াল করেন, আপনি অসংখ্য বইতে এই তথ্যটি পাবেন, যেখানে হচ্ছে শেখ মুজিবুর রহমানকে তাজউদ্দিন আহমেদ, উনি একটা ছোট টেপ রেকর্ডার এবং একটা হচ্ছে কাগজ নিয়ে তার কাছে গিয়েছিলেন যে মুজিব ভাই, পাকিস্তানিরা যদি আক্রমণ করে, তাহলে আমাদের পক্ষ থেকে, রাজনৈতিক নেতৃত্বের দিক থেকে আমাদের সর্বশেষ কি নির্দেশনা ছিল, এটা তো আসলে তারা জানবে না, পুরো জাতি হতবিহ্বল হয়ে যাবে। আপনি এই ঘোষণাটা দিয়ে যান, একটা টেপ রেকর্ডারে থাকবে, এটা আমরা সাংবাদিকদের কাছে দিয়ে রাখবো। পাকিস্তানিরা যদি কোনো দিক থেকে কোনো ধরনের আক্রমণ করে, তাহলে এটা তাদের মধ্যে প্রচার করা হবে যে আমরা মুক্তিযুদ্ধের নির্দেশনাটি দিয়ে গেছি।
উনি সে সময় জবাব দিয়েছিলেন যে এটা আমার বিরুদ্ধে একটা ডকুমেন্ট হয়ে থাকবে, কিন্তু উনি ওই যে স্বাধীনতা চূড়ান্ত ঘোষণা দেয় এই সাহসটা কিন্তু তিনি করেন নাই। এবং পাকিস্তানের কারাগারে যখন ওনার ট্রায়াল চলছিল পাকিস্তানের কারাগারে রেখে, উনি অনেকবার কোর্টে গিয়ে অস্বীকার করেছেন যে উনি বাংলাদেশের স্বাধীনতার কোনো ধরনের ঘোষণা দেননি। সেখানে কিন্তু তার দেশদ্রোহী হিসেবে বিচার চলছিল এবং দেশদ্রোহিতার অপরাধকে কিন্তু তিনি বারবারই অস্বীকার করে গেছেন। মুক্তিযুদ্ধের পর তিনি দেশে এসেছেন। পরবর্তীতে আসলে দেখা গেল যে আমাদের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, এই স্বাধীনতার স্বপ্ন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। আপনি দেখেন যে ৭২ সাল থেকে ওনার যে শাসন ছিল, উনি এখানে একটা পকেট বাহিনী গঠন করলেন, রক্ষী বাহিনী, সেনাবাহিনীর প্যারালাল একটি সংস্থা হিসেবে, ফোর্স হিসেবে। তো এরা আসলে সে সময় যে ধরনের অত্যাচার নিপীড়ন চালিয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠনগুলো লাল বাহিনী নীল বাহিনী গঠন করে মানুষের উপরে যে ধরনের অত্যাচার নিপীড়ন চালিয়েছে। আপনি ওই যে আহমদ মুসার একটা বই আছে ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, সেখানে এত নির্মম সব ঘটনার বর্ণনা আছে। সে সময় আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিল, মুজিব বাহিনী গঠন করে তারা হচ্ছে, যদি এটা মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীরও আসলে তারা যতটুকু যুদ্ধ করেছে তার চাইতে বামপন্থী নিধনে বা হচ্ছে এখানে আওয়ামী লীগের পাল্টা কোনো শক্তি যাতে তৈরি না হয় সেদিকে তারা যতটুকু মনোযোগী ছিল, মুক্তিযুদ্ধে আসলে তারা ততটা মনোযোগী ছিল না। এবং স্বাধীনতা পরবর্তী সময়েও মুজিববাদ নামের একটা নতুন ধরনের কনসেপ্ট তৈরি করে, যে ধরনের মানুষের উপরে এই চাপিয়ে দেওয়ার প্রবণতা, এইটা আসলে শেখ মুজিবুর রহমানের সম্পূর্ণ জ্ঞাতসারেই বিষয়গুলো পরিচালিত হয়েছে। আমরা দেখলাম যে ৭৩-এর যে নির্বাচন, সেখানে দেখলাম যে এই যে খন্দকার মোস্তাক যাকে বলা হয় শেখ মুজিবুর রহমানের বেঈমান বা শেখ মুজিবুর রহমানের খুনি, তাকে হচ্ছে কুমিল্লা থেকে ব্যালট বাক্স হেলিকপ্টারে নিয়ে ঢাকায় নিয়ে এসে হচ্ছে আপনার জেতানোর ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচনটি আসলে সম্পূর্ণ কলুষিত ছিল। বাংলাদেশের যে যে সার্বিক ঐক্য প্রয়োজন ছিল এটা মুজিব নিজ হাতে ধ্বংস করে দিয়েছিলেন। আপনার হচ্ছে 19৭৪-এ যে দুর্ভিক্ষ, আপনি এই যে অমর্ত্য সেনের যে বই আছে আপনার ফেমিনান ডিজাস্টার, সম্ভবত আমি নামটা এই মুহূর্তে ঠিক স্মরণ করতে পারছি না, যে নোবেল লরিয়েট, হ্যাঁ, তো তার বইতে দুইটা কেস স্টাডি করা হয়েছিল যে মানে কোনো ধরনের খাদ্য সংকটের কারণে না, বরং প্রশাসনিক ব্যর্থতার কারণে যে দুর্ভিক্ষ তৈরি হয়, এটার উদাহরণ হচ্ছে অমর্ত্য সেন ওইখানে সার্বিক কেস স্টাডি করে দেখিয়েছিলেন। ৭৪-এর যে দুর্ভিক্ষ, এটা কিন্তু মুজিব প্রশাসনের ব্যর্থতার কারণে তৈরি হয়েছিল। আপনার 19৭৫-এর 25শে জানুয়ারি আপনার হচ্ছে সংসদে যে বাকশাল চালু করা হলো কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া 10 মিনিটের মধ্যে, তো এক দল এক নেতা, আপনার হচ্ছে এর বাইরে আসলে কেউ রাজনীতি করতে পারবে না, কোনো দল থাকতে পারবে না, সব দল বিলুপ্ত করে দিয়ে হচ্ছে সবাই বাকশালের অধীনে চলে আসবে। যেই আওয়ামী লীগ হচ্ছে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক পরিচয় ছিল, যার যদিও তিনি হচ্ছে আওয়ামী লীগ ভাসানী বা অন্যান্য যারা ছিলেন তাদের অবদানকে একেবারেই অস্বীকার করে একমাত্র মুজিবকেই সামনে রাখার চেষ্টা করে, তারপরও আওয়ামী লীগের এই রাজনৈতিক বিস্তৃতির পেছনে মুজিবের একটা বড় অবদান ছিল। কিন্তু সেই আওয়ামী লীগকে কিন্তু তিনি নিজ হাতে বিলুপ্ত করে দিয়েছিলেন। উনি কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতা হিসেবে মারা যাননি, উনি কিন্তু বাকশালের নেতা হিসেবে মারা গিয়েছিলেন। এবং আমরা খুবই অদ্ভুতভাবে দেখেছি বা ইতিহাস থেকে পড়েছি যে উনি যখন 19৭৫-এর 15ই আগস্ট মৃত্যুবরণ করলেন, তারপরে আসলে মানে এত বড় একজন নেতার মৃত্যুর পরে যে ধরনের প্রতিবাদ হবে বলে মানুষ মনে করেছিল, হয়তো বা আমরা এখন মনে করি যে ধরনের প্রতিবাদ হতে পারতো, তার সিকিভাগও কিন্তু আমরা ঢাকার রাজপথে দেখিনি। বরং আমরা হুমায়ুন আহমেদের জোছনা ও জননীর গল্প বই থেকে জানতে পারি বা বিভিন্ন বই থেকে সেই সময়কার ঘটনাগুলো জানতে পারি যে মানুষ সে সময় শেখ মুজিবুর রহমানের মৃত্যুর আনন্দে মিষ্টি বিতরণ করেছিল। তো এই যে শেখ মুজিবুর রহমানের জীবন থেকে কিন্তু আসলে আমাদেরও দীক্ষা নেওয়ার আছে যে সারা জীবন কম বেশি আপনার গণতন্ত্রের পক্ষে, মানুষের মুক্তির পক্ষে সংগ্রাম করার পরে শেষ কয়েক বছর উনি যে ধরনের এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন, স্বৈরাচারী হয়ে উঠতে চেয়েছিলেন, এর পরিণতি আসলে তার জন্য ভালো কিছু হয় নাই, ৭৫-এও হয় নাই। এবং শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান একবার মৃত্যুবরণ করেছিলেন 19৭৫-এর 15ই আগস্টে, আরেকবার
তিনি মৃত্যুবরণ করেন তার কন্যার মাধ্যমে 2024-এর 5ই আগস্ট। তাকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, সবকিছু নিয়ে তার কন্যার যে বাড়াবাড়ি, আমি মনে করি আর কি যে 2024-এর 5ই আগস্ট তার কন্যার মাধ্যমে তার আরেকবার মৃত্যু হয়েছে। সারা দেশে ওনার মূর্তি ভাঙা হয়েছে, হ্যাঁ, মানুষ মূর্তিতে জুতার মালা দিয়েছে। সেটাই, উনি হচ্ছে আসলে শেখ হাসিনা এই মুজিববাদকে হচ্ছে আমাদের যেমন হচ্ছে জোর করে গেলাতে চেষ্টা করেছিল, মানুষ হয়তো দীর্ঘদিন, আমরা হয়তো যতটুকু পেরেছি প্রতিবাদ করেছি, মানুষ হয়তো অনেক সময় নীরবও ছিল, কিন্তু মানুষের মনে তো ক্ষোভ ছিল, যেটা সার্বিক বিস্ফোরণ ঘটেছে জুলাই মাস কেন্দ্রিক 2024-এর, এবং এটা চূড়ান্ত রূপ আমরা দেখেছি হচ্ছে 5ই আগস্ট। বাংলাদেশের কোথাও হচ্ছে মুজিবের মূর্তি আসলে অক্ষত থাকে নাই, এটা জনগণের মধ্যে যে দীর্ঘদিনের ক্ষোভ, সেটা বহিঃপ্রকাশ ছিল 5ই আগস্ট। মুজিববাদ কেন ভাই বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল? আমি যদি এই প্রশ্নটা আরেকটু ইলাবোরেট করি, যে মুক্তিযুদ্ধ তো হয়েছিল জনযুদ্ধ, এই জনযুদ্ধ হয়েছিল যে পাকিস্তানের আর্মির বৈষম্যমূলক আচরণের জন্য, বাংলাদেশের এগেইনস্টে যে অপারেশন, এই অপারেশনের এখানে কোনো আইডিওলজি নিয়ে, কোনো মতাদর্শিক রাজনীতি নিয়ে যুদ্ধটা হয়নি। তার পরবর্তীতেও যখন আমরা মুক্তি পেলাম, বাংলাদেশ হিসেবে স্বাধীন হলাম, তখন উনি মুজিববাদ নামের যে 4টা আইডিওলজি আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, আর আরেকটার নাম আমি ভুলে গেছি, আপনি যদি রিকলেক্ট করতে পারেন আমাকে মনে করে দেন। তো এই 4টা জোর করে চাপিয়ে দেয়াটা কেমন ছিল, আর মানুষ সেটা কিভাবে নিয়েছিল? দেখেন, আসলে 1947-এ আমরা যে দ্বিরাষ্ট্রভিত্তিক যে সমাধানটি পেয়েছিলাম, সরি ভাই, ধর্মনিরপেক্ষতাবাদ আরেকটা, এই 4টা, সেকুলারিজম। তো আপনার 1947 সালে আমাদের যে দ্বিরাষ্ট্র সমাধানটা আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে মুসলিম আইডেন্টিটির ভিতরে, আর একটা হচ্ছে হিন্দুদের যে রাষ্ট্র। তো এখানে আসলে আপনার, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেই সময় যে সীমানা নির্ধারিত হয়েছিল, এটা ছিল একটা উত্তরণ, কিন্তু এটা সার্বিক কোনো সমাধান ছিল না। এটা প্রমাণ হয়েছে 1971-এ। আপনি শুধুমাত্র আসলে এই যে আপনি 1952-র যে 21শে ফেব্রুয়ারি, এই যে একটা আপনার হচ্ছে শুধুমাত্র মুসলিম, আপনার হচ্ছে আমরা মুসলিম ভাই, এই পরিচয়ের ভিত্তিতে আপনার হচ্ছে মানে বহু দূরের দুইটি ভূখণ্ড, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান, এদের মধ্যে ভাষাগত কোনো মিল নেই, সাংস্কৃতিক কোনো মিল নেই, আপনার হচ্ছে মানসিকতার কোনো মিল নেই, শুধুমাত্র হচ্ছে একটাই বিষয় ছিল, সেটা হচ্ছে মুসলিম আইডেন্টিটি। এই বিষয়টা আসলে শুরু থেকেই দেখা গেল যে 1948 থেকে দেখা গেল এই বিষয়টা আসলে খুব বেশি যে কাজ করেছে মানুষের মধ্যে, বিষয়টা তা না। আপনার যেই মুসলিম লীগের জন্য একসময় মানুষ পাগল ছিল, সেই মুসলিম লীগের আসলে 1948 সাল থেকে কিন্তু ক্রমাগতভাবে এখানে আবেদন হারিয়েছে। আপনি 1952-তে যখন হচ্ছে আপনার ভাষা নিয়ে যখন একটা জটিলতা তৈরি হলো, তখন দেখা গেল যে আসলে দুই রাষ্ট্রের মধ্যে আসলে মতাদর্শিক মিল হচ্ছে না, আপনার হচ্ছে ভাষার প্রশ্নে মিল হচ্ছে না। তো এই গ্যাঞ্জামটা কিন্তু আসলে শুধুমাত্র 71-এ হয়তো একটা বিস্ফোরণ হয়েছে, কিন্তু এই কেওয়াসটা কিন্তু 48 থেকে লেগেছিল ক্রমাগতভাবে। তো এই সময়টায় আপনার মূল প্রশ্নটা যেন কি ছিল? প্রশ্নটা যে এই আইডিওলজিগুলা কি মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছিল, আর মানুষ এটা কিভাবে রিয়েক্ট করছিল? দেখুন, আপনার হচ্ছে এই ভূখণ্ডের মানুষ আসলে সবসময় হচ্ছে স্বাধীনতাকামী। আপনার একদম ঐতিহাসিক সময় থেকে আপনি যদি ধরেন, আপনি ওই ইতিহাসে আসলে এই মুহূর্তে যেতে যাচ্ছি না, আপনি কিন্তু ঐতিহাসিকভাবেই এই ভূখণ্ডটা হচ্ছে, এই বাংলা, সুবে বাংলাটা ছিল আপনার মূলত স্বাধীনতাকামী একটা ভূখণ্ড। এখন আপনার 1971-এ আমরা ধরেন পাকিস্তানিদের এক ধরনের জাতাকল থেকে আমরা মুক্ত হলাম, কিন্তু মানুষ আসলে যে প্রত্যাশাটা নিয়ে একটি জনযুদ্ধ করেছিল, সর্বপ্রথম যেটা করা হলো যে মুক্তিযুদ্ধ কিন্তু ছিল একটা জনযুদ্ধ। আপনার এটা সবাই যুদ্ধ করেছে। আপনার যেসব সন্তানেরা আসলে দেখা গেল যে একটা স্কুল পড়ুয়া সন্তান, সে হয়তো মায়ের কোনো ধরনের অনুমতি না নিয়ে রাতের বেলা মুক্তিযুদ্ধে চলে গেছে, 2024-এর মতো। হ্যাঁ, সেটাই।
আপনার মানে সার্বিকভাবে একটি এত বৃহৎ ত্যাগ করা সত্ত্বেও এমন রক্তের নদী পেরিয়ে আমরা যে বাংলাদেশ নামক ভূখণ্ডটি পেলাম, এটা সর্বপ্রথম হচ্ছে মুজিবের হাত ধরেই সেই স্বপ্নটা আমাদের কক্ষচ্যুত হয়েছিল। পরবর্তীতে আসলে মুজিববাদকে আমাদের এখানে মানে সফটলি মানুষের সাথে ডিল করার পরিবর্তে এখানে তারা চেষ্টা করলো আমাদের উপরে বিষয়টা চাপিয়ে দিতে। আপনি দেখেন গত শেখ হাসিনার ফেসিবাদী সময়ে আপনি যদি খেয়াল করেন, এই যে স্কুল কলেজের বাচ্চাদের যে অ্যাসেম্বলি হয়, এর জন্য ওই যে শপথ নেয়ার একটা অংশ থাকে, এই শপথ লোকজন কি নিবে এইটা হচ্ছে মানুষকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল ওই শপথের বাক্যগুলো। সেখানে আপনি দেখবেন যে সর্বতভাবে শেখ মুজিব ছাড়া ওইখানে আপনি খুব বেশি কিছু খুঁজে পাবেন না। তো ছেলে মেয়েদেরকে ওই যে ছোটবেলার প্যারেড থেকে শপথ থেকে শুরু করে আপনার সার্বিকভাবে আপনি ওই যে 52 21শে ফেব্রুয়ারি নিয়ে আমরা কথা বললাম, সেটা কোত্থেকে জানি হঠাৎ করে ইতিহাস উঠে আসলো। শেখ হাসিনা বলল যে শেখ মুজিব নাকি ওই যে টয়লেটে গিয়ে ওখান থেকে কি জানি একটা চিরকুট ফেলে হচ্ছে ওই ভাষা আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছিলেন। তো দুনিয়ার আপনি যা কিছু বলেন মানে সব কিছুতেই শেখ মুজিব করে দিয়েছে, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল। তো মানুষ তো আসলে বেসিক্যালি হচ্ছে স্বাধীনতাকামী। আমি হচ্ছে আপনার জেলে ছিলাম, তো জেলে থাকার আমার সর্বপ্রথম মানে সবচেয়ে বড় যে অভিজ্ঞতা ছিল সেটা হচ্ছে যে আপনি এই যে একটা বাউন্ডারির মধ্যে রাখা হয়, ধরেন কাশিম, আমরা কেরানীগঞ্জের কারাগারে আমাদেরকে মানসিকভাবে খুবই টর্চার করা হয়েছিল, 24 ঘন্টা লক আপ দিয়ে রাখা হতো। কাশিমপুর কারাগারে যাওয়ার পরে এটা তুলনামূলকভাবে আমরা স্বাধীনতার মধ্যে ছিলাম, কিন্তু ওই যে চারপাশে একটা বাউন্ডারি আছে, আমি তখন টের পেতাম যে আপনাকে যদি ওইখানে ওই বাউন্ডারির মধ্যে একটা রাজাও বানিয়ে রাখা হয়, দুনিয়ার সব সুখ শান্তি আপনাকে ওইখানে নিয়ে দেওয়া হয়, মানুষ হিসেবে আপনার যে টেন্ডেন্সি সেটা হচ্ছে যে আপনাকে দুনিয়ার মানে সবচাইতে বড় লোক বানাইয়াও যদি ওই নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে রাখতে আপনাকে চেষ্টা করা হয়, আপনি মানে ওই বাউন্ডারির মধ্যে আপনার এগুলো ভালো লাগবে না। তো মানুষের তো আসলে স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে সে স্বাধীন চেতা, সে স্বাধীন থাকতে চায়। তো মানুষের হয়তো দীর্ঘদিন পর্যন্ত যে ধরনের এখানে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এখানে মুজিববাদকে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে তো আমরা দেখলাম যে গত জুলাইয়ে আসলে মানুষ রাস্তায় নেমে এসেছে। তরুণদের যে দীর্ঘদিনের ক্ষোভ বঞ্চনা এগুলো আসলে রাজপথে অভ্যুত্থানের আকার নিয়েছে এবং 5ই আগস্ট আসলে শেখ হাসিনা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এখানে আসলে আমি ভবিষ্যতেও আমার দল হোক অথবা অন্য যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই আছে, আমি প্রত্যেককে বলবো যে মানুষকে আসলে কখনো জোর করে কোনো কিছু গেলানো যাবে না, এটা আসলে সম্ভব না। এটা যদি 16 বছরও হয়, আপনি হয়তো এখন টের পাবেন না মানুষের মধ্যে যে ক্ষোভ ক্রমাগতভাবে জমা হচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু এগুলো বিস্ফোরণ হবে। তো আমি সার্বিকভাবে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকেই আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিতে বলবো যে এখানে মানুষকে যাতে এমন পরিস্থিতি ভবিষ্যতে আমরা কখনোই তৈরি না করি, কোনো শক্তিই তৈরি না করি যেখানে মানুষের ক্ষোভগুলো একসময় এ ধরনের দাবানল আকারে ছড়িয়ে পড়বে। ভাই, আপনি রেজিস্ট্যান্সের, বাঙালি জাতির রেজিস্ট্যান্সের কথা বললেন, আমি একটা নুক্তা অ্যাড করি। যখন দিল্লি সালতানাত ছিল আর বেঙ্গল সালতানাত ছিল, তখন দিল্লি সালতানাতের রাজারা বাংলাদেশের বা এই অঞ্চলের মানুষকে বা এই অঞ্চলকে বুলগাকপুর ডাকতো, সিটি অফ রেজিস্ট্যান্স। এটা 1200 সালের হিস্টোরি এখন অব্দি। আর আমরা বাঙালি জাতি কখনো কারো আন্ডারে থাকতে পছন্দ করিনি, সবসময় নিজের আন্ডারে থাকতে পছন্দ করছি। আর এইটা আমাদের এই ভূখণ্ডে কিছুদিন পরপরই আসলে কোনো একটা রেজিস্ট্যান্স, কোনো গণ অভ্যুত্থান বা এমন কোনো কিছু প্রতিষ্ঠিত ঐতিহাসিকভাবে হয়েই যাইতেছে। মানে কোনো কিছুই বাঙালি জাতির উপরে চাপায়া দেয়া রাখা যাইতেছে না। হয়তো কিছুদিন মানতেছে, পরবর্তীতে এমন একটা বিস্ফোরণ হইতেছে যে সব লন্ডভন্ড হয়ে যাইতেছে। আচ্ছা ভাই, এখন গণ অভ্যুত্থান পরবর্তী নিয়ে রাজনীতি নিয়ে কথা বলি। যে আপনার এই যে গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আপনার শিবিরের সাথে আরো একটা ফ্যাসিবাদ বিরোধী বড় শক্তি, আপনার সমন্বয় কেমন ছিল? বা ইভেন পুরোপুরি আপনাদের দলের সমন্বয় কেমন ছিল? দেখুন, এক্ষেত্রে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলাম, এই দুই দলের মাঝে আসলে সেই 2001 পূর্ব সময় থেকেই একটি 4 দলীয় ঐক্য জোট ছিল তখন।
এই দুই দলের মাঝে একটি রাজনৈতিক জোট ছিল, এটা কোনোভাবে আদর্শিক জোট না, রাজনৈতিক একটি জোট ছিল। আওয়ামী লীগ বিরোধী যে প্ল্যাটফর্মটি ছিল তাদের মধ্যে এক ধরনের সমঝোতা ছিল। তবে এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে এক ধরনের রাজনৈতিক সমঝোতা থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বা ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সরাসরি এ ধরনের কোনো রাজনৈতিক জোট কখনোই ছিল না এবং হয় নাই। গত কয়েক বছরে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতিটা করার চেষ্টা করেছে। প্রত্যেকটা ক্যাম্পাসেই আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুবই উন্মুক্তভাবে প্রকাশিত আপনার হচ্ছে কমিটি ছিল, যারা বিভিন্ন রকম দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্ব সুনির্দিষ্ট ছিল, এটা ওপেন ছিল। কিন্তু শিবিরের ত্যাগকে আমরা একেবারে অস্বীকার করছি না, তারাও একটি নির্যাতিত সংগঠন ছিল। কিন্তু তারপরেও আসলে তাদের কর্মকাণ্ডগুলো যেহেতু আসলে খুব ওপেন ছিল না, যখন আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বাংলাদেশ ওখানে ছাত্রদল কারা করে, ছাত্রদলের নেতাকর্মী কারা, এটা কিন্তু খুব প্রকাশ্য ছিল, সবাই জানতো। ছাত্রদলের সবাই সবাইকে চিনতাম, ছাত্রলীগ ছাত্রদলের সবাইকে চিনতো, আপনার হচ্ছে হয়তো শিবির যারা ছিল তারাও চিনতো, কিন্তু শিবির কারা করে এটা তো আমরা চিনতাম না আসলে। ও তাদের কোনো প্রকাশ্য কমিটি ছিল না, আপনার হচ্ছে প্রকাশ্য কোনো কার্যক্রম ছিল না। তো শিবির কারা করে আসলে আমরা দেখি নাই, এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাম্পাসে অতীতে আমরা যাদেরকে ছাত্রলীগ হিসেবে চিনতাম তাদের অনেকে হচ্ছে পরবর্তীতে আমরা দেখলাম যে শিবির পরিচয় 5ই আগস্টের পরে আত্মপ্রকাশ করেছে। তো আসলে যেহেতু শিবিরের রাজনীতি দীর্ঘদিন ধরে আপনার হচ্ছে এক ধরনের গোপন রাজনীতি ছিল, আপনার প্রকাশ্যতা ছিল না, তো সেক্ষেত্রে আসলে তাদের সাথে আমরা যে যোগাযোগ করব, ধরেন এখনকার যারা শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আমরা ওই চিনি, ধরেন আমার তো হচ্ছে ওই সময় আমি সাদিক কায়েমের সাথে যোগাযোগ করতে যাব, তো সাদিক কায়েমের সাথে ওই সময় যোগাযোগ করতে তো আমার একজন ছাত্রলীগের নেতা হিসেবে তার সাথে কথা বলা লাগতো। ফরহাদের সাথে, আমি এটা ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আমি বাস্তবতার কথা বলছি, ফরহাদের সাথে আমি যোগাযোগ করতে যাব, ও তো একটা ইনস্টিটিউটের ছাত্রলীগের পদধারী নেতা ছিল, তার সাথে তো আমি তখন যোগাযোগ করলে ছাত্রলীগ হিসেবে করা লাগতো। সুতরাং শিবিরের রাজনীতি যেহেতু দীর্ঘদিন পর্যন্ত গোপনীয়তার আচ্ছাদনে আচ্ছাদিত ছিল, সুতরাং আসলে তাদের সাথে খুব বেশি যোগাযোগেরও তো আমাদের সুযোগ ছিল না। এটা হচ্ছে আমাদের জন্য রাজনৈতিক বাস্তবতা। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস, আমি আপনার এই কথা থেকে আমার মনে হলো যে আপনি যে এস এম ফারহাদের কথা বলতেছেন যে ছাত্রলীগে ছিল, সেই এস এম ফারহাদ আর শিবিরের এস এম ফারহাদ সম্ভবত ভিন্ন ব্যক্তি না। এটা ফরহাদের সাথে ফরহাদ এটা স্বীকার করে, প্রথম দিকে হয়তো শিবির পুরোপুরি অস্বীকার করেছিল। এস এম ফরহাদ এখন যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে যে ভাই আমি কমিটিতে ছিলাম, কিন্তু আপনি আমার কোনো কার্যক্রম কি দেখাতে পারবেন কিনা। এটা আমি সর্বশেষ একটা টকশোতে এই বিষয়ে আমার জিটিভির একটা টকশোতে এই ব্যাপারে আলাপ হয়েছে। তো ওর প্রশ্ন ছিল যে ভাই ওকে কমিটিতে আমি ছিলাম, কিন্তু আমার কার্যক্রম কি আপনি কোনো দেখাইতে পারবেন কিনা ছাত্রলীগের হয়। এখন ফরহাদের হয়তো বিভিন্ন ছাত্রলীগের নেতাদের সাথে ছবি এসেছে, কিন্তু সরাসরি ওদের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেছিল অভিযোগ আছে, কিন্তু সরাসরি হয়তো এই মুহূর্তে কোনো ছবি আমার কাছে বা আমাদের কাছে নেই। কিন্তু সাদিক কায়েমের কিন্তু অসংখ্য, আপনি ওই যে ওদের মিছিলে গিয়ে ওদের সাথে ছবি তুলতেছে, ছাত্রলীগের গেঞ্জি পরে আছে, এই ধরনের অসংখ্য ছবি বা ভিডিও কিন্তু অনলাইনে ভাইরাল হচ্ছে। এখন আপনার ফরহাদের বিষয়টা আপনার হচ্ছে, ফরহাদ কিন্তু এখন ওই জায়গায় আসছে যে আমি কমিটিতে ছিলাম, কিন্তু আমাকে কার্যক্রম কি আপনি দেখাতে পারবেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম না, আমি আমাদের শিবিরের যে অডিয়েন্স ভাইদের উপরে এই জিনিসটা ছেড়ে দিলাম। ভাই এখন গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি আপনি যদি একটা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে জাজ করেন, তাহলে বাংলাদেশের যে দলগুলো আছে সেই দলগুলো নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? মূল যে তিনটা দল, এনসিপি বর্তমানে উদীয়মান, জামাতে ইসলাম আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আচ্ছা, সর্বতভাবে আমাদের হচ্ছে, আমরা তো আসলে এই যে একটা বাক স্বাধীনতার বাংলাদেশ, একটা মুক্ত পরিবেশের বাংলাদেশ, একটা ইনক্লুসিভ বাংলাদেশ, এর জন্যই তো আসলে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পারিবারিক জীবন সবকিছু বিসর্জন দিয়েই আমরা আমাদের রেজিস্ট্যান্সটা জারি রেখেছিলাম, এবং সার্বিকভাবে আমরা 5ই আগস্ট এক ধরনের মুক্তি অর্জন করেছি। তো আসলে আমরা হচ্ছে, আমি যদি তিনটা দলের কথা আপনি বললেন, আমি যদি ফ্যাসিবাদ বিরোধী সামগ্রিক মূল্যায়নের বিষয়টাই সামনে আনি, গত এক বছরে আমাদের এখানে আসলে যে ধরনের স্বপ্ন নিয়ে আমরা আমাদের
তারুণ্যকে বিসর্জন দিয়েছিলাম, যে ফাইটটা আমরা করেছিলাম, সেই স্বপ্নের পথে আসলে খুব উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। আমি মনে করি যে গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল, এখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল করে আপনার হচ্ছে যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রণয়নের আমাদের স্বপ্ন ছিল, এই পথে খুব বেশি অগ্রগতি হয়েছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। এখনো আসলে আমাদেরকে সেই যে আওয়ামী লীগের তৈরি করা যে প্রশাসন ছিল, আপনি দেখবেন যে প্রায় পুরোটাই বহাল আছে। বরং হচ্ছে মানে কোনো কোনো ক্ষেত্রে তারা আগের চেয়ে আরো হয়তো শক্তিশালী হয়েছে, কারণ যেহেতু গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি হিসেবে দাবিদার কোনো কোনো শক্তি আপনার হচ্ছে তাদেরকে পেছন থেকে মদত যোগাচ্ছে। আপনি মানে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানে আপনি এখনো পর্যন্ত ফ্যাসিবাদের যে ভূত, সেটা কিন্তু আসলে তাড়ানো যায়নি। তা আপনি এই রাষ্ট্র রান করে আসলে কিভাবে? এই রাষ্ট্র তো কয়েকগুলো প্রতিষ্ঠানের উপর নির্ভর করে রান করে। তো আপনি যদি এই প্রতিষ্ঠানগুলো আপনি এখনো আপনি ধরেন যখন আপনি হচ্ছে একটা নতুন সরকার গঠিত হলো 8ই আগস্ট, তারপরে আপনি আসলে এমন একজনকে জনপ্রশাসন পরিচালনার দায়িত্বে নিয়ে আসলেন, যিনি হচ্ছে একসময়ে আওয়ামী লীগ সরকারের ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো উনি এসে কি করলেন, উনি এসে হচ্ছে আপনার ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের একটা কনসেপ্ট সামনে নিয়ে আসলেন, এবং ওনার মতে যারা ভালো আওয়ামী লীগ তাদেরকেই মূলত হচ্ছে আপনার সচিবালয় সহ বিভিন্ন জায়গাতে আপনার হচ্ছে মূল দায়িত্বগুলো তো উনি রাখলেন। একসময় হয়তো তাকে সেখান থেকে সরানো হয়েছে, কিন্তু ততক্ষণ আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা দেখলাম যে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি হিসেবে যাদেরকে নিযুক্ত করা হয়েছিল, আপনি যদি ধরেন, আমি একটু উদাহরণ দেই, আপনার এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনার ফারাবি একটা ছেলে ছিল, এই যে সর্বশেষ তাকে স্যাক করা হয়েছে। এই ফারাবি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেভাবে সাচিপের যারা ডাক্তার ছিল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ যেটা আওয়ামী লীগের, তাদের ডাক্তারদের যে পরিমাণ টাকা নিয়ে পুনর্বাসন করেছে, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওখানকার খুবই অযোগ্য একজন উপদেষ্টা, উনিও একই কথা বলেন যে ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ, ওনার স্বামী কিন্তু একজন আওয়ামী লীগার, এবং উনি বলেন যে আমার হাজব্যান্ড তো ভালো আওয়ামী লীগ। এখন এই এক স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে আপনি যদি এই অ্যাসেসমেন্টটা করেন, আপনি দেখবেন যে সচিবালয়ের প্রত্যেকটা জায়গাতে এখনো আওয়ামী লীগের ডমিনেন্সটা পুরোপুরি আছে। আজকে আপনি যদি শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে আপনি এখানে আগের মতো সবকিছু পরিচালনার দায়িত্ব দেন, তো তার পক্ষে তো খুবই স্মুথলি এটা রান করতে পারবে, কারণ সব জায়গাতে এখনো তার সেট করা লোকগুলোই আছে। বরং আপনার হচ্ছে যে 2-4 জায়গাতে আপনার হচ্ছে হয়তো যাদেরকে বিএনপিপন্থী মনে করা হয়, আপনি মানে গত 5ই আগস্টের আগে কি ছিল প্রশাসনে, যে কেউ আওয়ামী লীগপন্থী, কেউ বিএনপিপন্থী, এবং যেহেতু এখানে দীর্ঘদিন ধরে একটা দ্বিদলীয় ব্যবস্থা ছিল, সুতরাং প্রশাসনের কিছু কর্মকর্তা আপনার হচ্ছে বিএনপিপন্থী ছিল স্বাভাবিকভাবেই। তো এখন যেহেতু তারা বিএনপিপন্থী হওয়ার কারণে গত প্রায় 1.5 যুগ ধরে তারা হচ্ছে পদোন্নতি বঞ্চিত ছিলেন, সুযোগ সুবিধা বঞ্চিত ছিলেন, তো স্বাভাবিকভাবে এখন তাদের সেই প্রাপ্য মূল্যায়নটা তারা পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা তো তারা পাচ্ছেনই না, বরং তাদের মধ্যে থেকে যে 2-4 জনকে কিছু জায়গাতে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও আসলে এখন নানা জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা আসলে বিষয়টা নিয়ে শঙ্কিত। আপনি ওই যেটা বললাম যে রাষ্ট্র আসলে রান করা তো হচ্ছে আপনার নানান প্রতিষ্ঠান দিয়ে, তো সেই জায়গাতে আপনি ফ্যাসিবাদের ভূত রেখে আপনি হচ্ছে রাষ্ট্রকে আপনার হচ্ছে খুব বদলে ফেলবেন, এটা আসলে বাস্তবতাটা নাই। এবং আমরা মনে করি যে এই দায়টা আসলে সর্বপ্রথম যারা হচ্ছে এই সরকারটা, যেহেতু ইউনূস সাহেব বেশি দাবি করেছেন যে এটা হচ্ছে ছাত্রদের তৈরি করা সরকার, আমি মনে করি যে, এবং এই সরকারের উপরে যেহেতু তাদের ব্যাপক পরিমাণ ডমিনেন্স আছে, আমি মনে করি যে অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিল সেই সময় 3 জন ছাত্র উপদেষ্টা সে সময় সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন, এখনো করছেন, এখন 2 জন করছেন। তো সেক্ষেত্রে আসলে দায়টা প্রথমত তাদের, তবে আমি বাকি সবার দায়ও আসলে পুরোপুরি এড়াতে চাই না। আমি মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি ছিল, সার্বিকভাবে গত 1 বছরে আসলে জনগণের যে প্রত্যাশা ছিল এই রাষ্ট্র আসলে নতুনভাবে গড়ে তোলার, সেটা আসলে সার্বিকভাবে খুব বেশি অগ্রগতি হয়েছে বলে আমার মনে হয় না, বরং এক্ষেত্রে ব্যর্থতার পাল্লাটাই বেশি। ফ্যাসিবাদ বিরোধী সিস্টেম বিলুপের একটা মূল মোটিভ ছিল এই বর্তমান সরকার।
তারপরেও কেন এই মোটিভটা ফেল করতেছে, তাও মিজারেবলি? আপনি যদি দেখেন এই সরকারে আসলে যারা এই সরকার যেভাবে গঠিত হয়েছিল, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সে সময় বাইরে থেকে এসে সরকারের দায়িত্ব নিলেন। আপনার হচ্ছে কিছু অভ্যুত্থানের হয়তো পক্ষের মানুষকে এখানে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু সার্বিকভাবে দেখা গেল যে এখানে মূলত এনজিও নির্ভর একটি সরকার আমরা এখানে দেখলাম আর কি। তো পলিসি আসলে ফর্মুলেশন আর পলিসি ইমপ্লিমেন্টেশন এই দুইটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান। তো এনজিও কর্মকর্তারা যেটা করেন আসলে যে তারা আসলে পলিসি ফর্মুলেশনের কাজটাই বেশি করেন, পলিসি ইমপ্লিমেন্টেশনে কিন্তু তাদের খুব বেশি আসলে ভূমিকা এখানে সুযোগ কম আর কি। তা আমরা আসলে দেখলাম যে গত কয়েক মাসে সংস্কার বিষয়টিকে আপনি দেখেন যে, আমি জানি না পরবর্তীতে সংস্কার আমাদের আলোচনার বিষয় আসবে কিনা। এই যে সরকারের একটা অংশ আপনার সংস্কার এবং নির্বাচনের বিষয়টিকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। আপনি দেখেন আপনার হচ্ছে আমরা যদি একটু অতীত থেকে চিন্তা করি, একসময় আইয়ুব খান এখানে যখন ক্ষমতায় ছিল, তার একটা তত্ত্ব ছিল যে অধিক উন্নয়ন অল্প গণতন্ত্র। আপনার ঠিক সেই কনসেপ্টটাকেই আওয়ামী লীগ ধারণ করেছিল। আওয়ামী লীগও বলতো যে অল্প গণতন্ত্র অধিক উন্নয়ন। আপনি উন্নয়ন এবং নির্বাচন দুইটা কনসেপ্টকে যে মুখোমুখি দাঁড় করানো, সেই ঐতিহাসিক যে প্রবাহ, রক্তের ধারা, এটা কিন্তু বর্তমান সরকারের কিছু মানুষজন এবং এদের সাথে এই সরকারের সুবিধাভোগী কিছু মানুষজন কিন্তু এখনো এটা বহন করে চলেছে। তারা হচ্ছে সংস্কারের সাথে আপনার হচ্ছে নির্বাচনকে মিলিয়ে একটি পপুলিস্ট তত্ত্ব তৈরি করার চেষ্টা করছে। আপনার হচ্ছে নানাভাবে বিষয়গুলোকে, আপনার গণতন্ত্র যদি এখানে না আসে তাহলে আপনার কোনো অর্জন কিন্তু টেকসই হবে না। এটা হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা। আর এই যে সংস্কার বলা হচ্ছে, গত কিছুদিন আগে সম্ভবত সমকাল পত্রিকা একটি রিপোর্ট করেছিল যে কিছু বিষয়কে আপনার হচ্ছে প্রায় 200+ বিষয় সম্ভবত নির্ধারণ করা হয়েছিল, যেগুলো রাজনৈতিক কোনো ধরনের মতৈক্য ছাড়াই এই সংস্কারগুলো করা যায়। কিন্তু সেই সংস্কারগুলোও কিন্তু গত 3 মাসে আসলে বাস্তবায়ন করা হচ্ছে না। এখানে সংস্কার শুধুমাত্র একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। আপনার বিএনপি বা ছাত্রদল বা আমরা যারা আছি তাদেরকে ঘায়েল করার একটা অস্ত্রে পরিণত হয়েছে। আসলে কিন্তু মানে সংস্কারের কথা যারা বলে আপনার, তারা নিজেরাই আসলে সংস্কারকে ধারণ করে না, বরং সংস্কারকে ধারণ করে তারা যারা আপনার হচ্ছে, আমরা যখন ঘরে ঘুমাতে পারতাম না, রাস্তায় দাঁড়াতে পারতাম না, আমাদের স্বাভাবিক জীবন বলে কিছু ছিল না, তখন আমরা এই যে 31 দফা রাষ্ট্র সংস্কারের উপস্থাপন করেছিলাম। আমরা মনে করি যে সংস্কারকে আমরাই বরং এক সংস্কারের সবচাইতে বড় স্টেক হোল্ডার, আমরাই সংস্কারকে সবচাইতে মনে প্রাণে ধারণ করি, এবং আপনার হচ্ছে বরং যারা এখন সংস্কারের নামে কিছু পপুলিস্ট বয়ান তৈরি করার চেষ্টা করছে, এরা আসলে সংস্কারটাকে ধারণ করে না। না হয় তারা তো যে সংস্কারগুলো কোনো ধরনের রাজনৈতিক ঐক্যমত ছাড়াই বাস্তবায়ন করা সম্ভব, অর্ডিন্যান্স বা বিভিন্ন মাধ্যমে, সেটা তো তারা করে নাই, গত 3 মাসেও করে নাই। তো এটা আসলে জাস্ট একটা কালক্ষেপণের চেষ্টা, এটা অন্য আর কোনো কিছু না আর কি। জুলাই সনদ তাহলে কেন হয়নি? জুলাই সনদে বাধা তো সর্বোচ্চ বাধা আসছে বিএনপির থেকে, এটা কেন হয়নি? যদি আপনি বলতেছেন যে বিএনপি আসলে সংস্কারপন্থী, আবার অন্যদিকে দেখা যাইতেছে যে জুলাই সনদে বাধা দিচ্ছেন, যেটা আমি আপনাকে বলি ভাই, যে আমাদের যে বেঁচে থাকার একটা ইচ্ছা, এই ইচ্ছা জুলাই সনদ অনেকটা পূরণ করবে। কিভাবে? যে আমরা যারা জয়েন করছি, গতকালকে আন্দালিব পার্থ সাহেবে এই কথা বলছেন, যারা ডিপি লাল করছি তাদের সবাইকে জবাই করতে চায় আওয়ামী লীগ। ও এই যদি এই বিপ্লবটাকে বা গণ অভ্যুত্থানটাকে যদি দলিলিক কোনো রূপ না দেওয়া যায়, এটার যদি কোনো অফিসিয়াল ডকুমেন্টেশন না থাকে, তাহলে তো পরবর্তীতে এক সময় আওয়ামী লীগ বা আওয়ামী মতাদর্শের পারিপার্শ্বিক কেউ আসলো, এসা বললো যে জুলাই গণ অভ্যুত্থান কিছু ছিল না, এটা জাস্ট একটা দাঙ্গা ছিল, যেটা এখন বলতে চাইতেছে ওরা। তো তখন আমাদের অবস্থাটা কি হবে? আর এই অবস্থার জন্য কি বিএনপি আসলে দায়ী না? দেখেন, প্রথমত হচ্ছে যে জুলাই সনদের যে বিষয়টা, সর্বপ্রথম এখানে হচ্ছে যে প্রোক্লেমেশন এবং সনদ দুইটার কিন্তু আপনার হচ্ছে
একটা দ্বিধাদ্বন্দ্ব আছে মানুষের মধ্যে। প্রথমত আপনি যদি বাংলাদেশের ধরেন মুক্তিযুদ্ধের ইতিহাসটা দেখেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ আপনার হচ্ছে শুরু হয়েছিল 1971-এর আপনার 25শে মার্চের রাত থেকে, 1971-এর 25শে মার্চ। তো পরবর্তীতে মার্চ মাসের পরে একটু গুছিয়ে নিয়ে আপনার এপ্রিলের 10 তারিখে কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রটি পড়েছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এখন আমি হচ্ছে একটা যুদ্ধে নামতেছি, আমি হচ্ছে একটা কাজ করতে চাচ্ছি, আপনার এটা তো আমাকে আগে মানুষকে বলে নিতে হবে যে আমি কি করতে চাচ্ছি। এখন আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি দেখেন, ওখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রূপে মানে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হলো আর কি। এখন আপনার হচ্ছে একটা প্রোক্লেমেশন আপনি আসলে অভ্যুত্থান শুরুর আগে না দিয়ে হঠাৎ করে আপনার হচ্ছে সর্বপ্রথম যে সমস্যাটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ডিসেম্বরের মাঝামাঝি গিয়ে হঠাৎ করে দেখলাম যে বর্তমানে এনসিপির যারা নেতা, ইভেন বর্তমান যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনিও এমন মানে হঠাৎ করে ফেসবুকে একটা হাইপ তোলার চেষ্টা দেখলাম যে 31শে ডিসেম্বর বাংলাদেশে একটা নতুন কিছু হতে যাচ্ছে। তো পরবর্তীতে আমরা জানলাম যে সেদিন নাকি তারা এই ধরনের জুলাই সনদ বা বিভিন্ন জিনিস ঘোষণা করবেন। এখন এই যে সর্বপ্রথম আপনি হচ্ছে বিএনপি কিন্তু সমস্যাগুলো তৈরি করতেছে না, সমস্যাটা অন্যরা তৈরি করতেছে, পরবর্তীতে বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। আপনি এই যে জুলাই সনদ, আমি ছাত্রদল, আমি কি জুলাইতে স্টেক হোল্ডার ছিলাম না? বিএনপি কি স্টেক হোল্ডার ছিল না? আপনি তাহলে একা কেন জুলাই সনদটা ঘোষণা করতে গেলেন? আপনি কি বিএনপির সাথে এই জুলাই সনদ নিয়ে আপনি যে ঘোষণাটা যখন করলেন, আপনি তার আগে কি বিএনপির সাথে বসেছিলেন? আপনি কি তার আগে ছাত্রদলের সাথে বসেছিলেন? বা অন্যান্য অনেক স্টেক হোল্ডার আছে তাদের সাথে কি আপনি বসছিলেন? আপনি একক মানে জুলাই আমরা যেমন বলি যে 71 কারো বাপের না, জুলাই তো কারো বাপের না। এখন আপনি কারোর সাথে না বসে হঠাৎ করে আপনি 31শে ডিসেম্বর হচ্ছে জুলাই সনদ ঘোষণা করে দেবেন। স্বাভাবিকভাবেই তো তখন হচ্ছে মানে আমি ছাত্র দলের হচ্ছে সেই আন্দোলনে এখন পর্যন্ত আমাদের তালিকা অনুযায়ী 142 জন শহীদ আছে। আপনি যদি বিএনপি এবং ছাত্রদল সবাই মিলে তালিকাটা দেখেন তাহলে আমাদের হচ্ছে 450-এর উপরে শহীদ। এখন এত ত্যাগ, এত বিসর্জন দেওয়ার পরেও আপনি এই যে এনসিপি এখন বলতেছে যে 23 আগস্ট ওরা জুলাই সনদের ঘোষণা দিবে। আমি মনে করি যে এনসিপির আসলে এটা একটা আত্মঘাতী রাজনীতি হবে। জুলাই সনদ প্রয়োজন, কিন্তু এটা আপনি সবাইকে ঐক্যমত্যের ভিত্তিতে সবাইকে একসাথ করে ঘোষণাটা দিতে হবে। আপনি সরকার যদি এক্ষেত্রে কোনো ধরনের দেরি করে, সময়ক্ষেপণ করে, আপনি তাদেরকে প্রশ্ন করেন, আপনি রাজপথে থেকে প্রতিবাদ করেন, আমরাও আপনাদের সেক্ষেত্রে আমাদের যদি মনে হয় যে আপনি এক্ষেত্রে আমাদের সাথে আপনার সবকিছু মিলতেছে, আমরা প্রয়োজনে আপনার পাশে থাকব। কিন্তু এই যে এককভাবে সবকিছু দখলদারিত্ব, আপনি একটা বিষয় কিন্তু আপনার আমাদের সার্বিকভাবে সবার সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে যে 1971-এর পরে এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে এক ধরনের চেতনা ব্যবসা ছিল, দীর্ঘদিন পর্যন্ত 50 বছর ধরে আমাদেরকে এখানে মূল্য দিতে হয়েছে। 2024 নিয়েও কিন্তু একই ধরনের চেতনা ব্যবসার প্রজেক্ট আছে। আমি আবারও সুস্পষ্টভাবে বলতে চাই যে 1971 যেমন কারো বাপের ছিল না, 2024ও কারো বাপের না। এখন আপনি এখানে আমরা তো কখনোই আপনার হচ্ছে চাই না যে এখানে ঐক্য ভেঙে যাক, ঐক্য ভেঙে পড়ুক, সবার মধ্যে একটা রেষারেষির সম্পর্ক তৈরি হোক। কিন্তু এখানে আপনি যখন 6 আগস্ট থেকে বলা শুরু করলেন আমাকে টার্গেট করে যে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন, তখন তো আমি মনে করলাম যে আপনি আমাকে এক ধরনের বিচ্ছিন্ন করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন, আমার ত্যাগ বিসর্জন সবকিছুকে আপনি অস্বীকার করছেন। এখন ওই যে আপনি একটা প্রশ্ন করলেন যে আমাদের আসলে কি হবে, আওয়ামী লীগ যদি ফিরে আসে আর আমার যদি এটার কোনো পেপার ভিত্তিক কোনো যদি স্বীকৃতি না থাকে তাহলে আমার কি হবে? দেখেন, অনেকেই বলার চেষ্টা করেন যে এই অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে কি হতো। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এই উদাহরণটি আমি আরও 2-1 জায়গাতে দিয়েছি। সেটা হচ্ছে যে আপনি যদি তখনকার সময়ের একটা ঘটনাকে বিবেচনা করেন, ওই যে মিরপুরে মেট্রো রেলে আগুন ধরানোর যে স্টেশনে আগুন দেওয়ার যে ঘটনা, সেখানে হচ্ছে ছাত্র দলের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হান্নান, বর্তমানে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি মিশুক, বিজয়, ওদেরকে হচ্ছে এই মামলায় অ্যারেস্ট করা হয়েছিল। এবং একই সাথে আপনার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরিফ সোহেলকেও অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু 5ই আগস্টের আগেই
আরিফ সোহেলকে কিন্তু ওই রিমান্ড থেকে এনে ওকে কিন্তু জামিনটা দিয়ে দেওয়া হয়েছিল। আপনি সে সময় যদি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা অ্যারেস্ট হয়েছিলেন তাদের অধিকাংশ থেকে কিন্তু 5 তারিখের আগেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ছাত্র দলের ক্ষেত্রে কি হয়েছে, ওই যে হান্নান, মিশুক, বিজয়কে যে অ্যারেস্ট করা হয়েছে, ডিবি অফিসে পিটিয়ে আপনার হান্নানের পা ভেঙে দেওয়া হয়েছে, মিশুক, বিজয়দেরকে আপনার হচ্ছে অমানসিক টর্চার করা হয়েছে, তাদের কাউকেই কিন্তু আসলে 5ই আগস্টের আগে ছাড়া হয় নাই। আপনি ওই যে 5ই আগস্টের আগে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ছেড়ে দেয়া এবং জেলে আটকে রাখা, এই দুইটার পার্থক্য দেখলে বুঝবেন যে আসলে গণ অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে আসলে কার পরিণতি কি হতো। আমাদের একজন নেতা কর্মীকেও সে সময় 5ই আগস্টের আগে জামিন দেওয়া হয়নি। কিন্তু আমি আসলে এই বিষয়গুলো, ওই যে আপনি আমাকে যখন বারবার আঘাত করতে থাকেন, আমি চাই যে আমি অনেক বিষয় নিয়ে, যে বিষয়গুলো আসলে সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করে, বৈরিতা তৈরি করে, এবং অনেক বিষয়গুলো আমরা এড়িয়ে যাই। কিন্তু আমি যদি ধরেন আপনার হচ্ছে ওরা যেভাবে আমাদেরকে বারবার ওনারা আঘাত করার চেষ্টা করছেন, তখন আসলে আমার কিছু প্রশ্ন তো তুলতে হয়। আমি ধরেন হচ্ছে আপনার গত 16 বছরে আমাদের অসংখ্য নেতাকর্মী ডিবি অফিসে গেছে, তাদের উপরে এই হারুন গঙ্গেরা বর্বর নির্যাতন চালাইছে। আপনার হচ্ছে কাউকে, হ্যাঁ ওইটাই, আপনার হচ্ছে কাউকে ফ্যানে ঝুলিয়ে পিটিয়েছে, কাউকে আপনার হচ্ছে বাঁশ ডলা দিয়েছে, আরো নানান ধরনের নির্যাতন। কিন্তু একজন নেতাকর্মীকেও কি আপনি ডিবি অফিসে পেয়েছেন যিনি বিএনপির বিরুদ্ধে একটা স্টেটমেন্ট নিতে পেরেছে হারুনেরা? একটা উদাহরণ আপনি পাবেন না। কিন্তু এই যে আমাদের শীর্ষ 6 সমন্বয়ক যাদেরকে আপনার হচ্ছে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, একদিনের ব্যবধানে প্রত্যেকে কিন্তু আন্দোলনটাকে অস্বীকার করেছিলেন। তারা ওইখানে বসে কিন্তু ক্যামেরার সামনে আন্দোলন স্থগিত ঘোষণা করেছিলেন। আমি ধরে নিচ্ছি যে তারা তীব্র চাপের মুখে, হয়তো অত্যাচারের মুখে সে সময় এই কাজটি তারা করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আপনার হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা যে তারা ওইখানে কিন্তু এক পর্যায়ে আন্দোলন স্থগিত করে দিয়েছিলেন। কিন্তু আপনার পরবর্তীতে যদিও তারা বাইরে এসে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরও হচ্ছে এখন আমাদের আসলে সার্বিকভাবে যেটা আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে যে আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। এবং জুলাই সনদের যে বিষয়টা বলা হচ্ছে, একই বিষয়টা আমাদেরও আছে। আমি নিজেও জুলাইতে মাঠে ছিলাম। আপনার হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যারেটিভ আমাদের পক্ষ থেকে তৈরি করা, তাদের ন্যারেটিভগুলো ভাঙা, সে ব্যাপারে আমাদের সবসময় একটা সক্রিয় অবস্থান আমরা ধরে রাখার চেষ্টা করেছি। সুতরাং ঝুঁকি তো আমি নিজেও এই ঝুঁকিতে আছি। আমি নিজেও জুলাই সনদের আপনার যদি হয় তাহলে এটা আপনাকে করতে হবে সবার সাথে ঐক্যবদ্ধভাবে। ওই যে এনসিপি আপনি জুলাইয়ের একক দখলদার সেজে, জুলাইয়ের একক মালিক সেজে এটা ঘোষণা করে দেবেন, সেটা কিন্তু আসলে জুলাই সনদ আসলে এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। আমি চাই যে এটা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা ঘোষণা করুক। এই তো এখন এটা কবে হতে পারে? আর এটা না হওয়ার আগ অবধি যেটা আমরা যারা আন্দোলনকারী ছিলাম এদের লাইফের একটা রিস্ক আছে, আপনি এটা বুঝতেছেন। তো এই প্রত্যেকটা দলের শুধু নিজের স্বার্থ না বুঝে আমাদের সাধারণ জনগণ যারা এপলিটিক্যাল জেনজি ছিল, যাদের স্টেক সবচেয়ে বেশি, প্রত্যেকটা দল এই কথাটা স্বীকার করে, এদের সুরক্ষার ব্যাপার ভেবেও সবার ঐক্যমত হয়ে গিয়ে এই জিনিসটা করা উচিত। আমরাও চাই বিষয়টা, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি ধরেন এক্ষেত্রে সবারই আসলে উদার নৈতিক জায়গাটার পরিচয় দিতে হবে, উদার থাকতে হবে, সহনশীল থাকতে হবে, এবং আপনার হচ্ছে ইনক্লুসিভ হইতে হবে। এখন ধরেন আমি জুলাই সনদ আপনি তৈরি করতে চান, কিন্তু যদি আপনি চান যে এটা ওই যে আওয়ামী লীগ যেমন প্রত্যেকটা ইতিহাসের দখল নেওয়ার চেষ্টা করতো, এখন আপনি যদি চান যে জুলাই সনদটা এমন হবে যেটা হচ্ছে মানে শুধুমাত্র এনসিপির নিজস্ব একটা বয়ান মতো তৈরি হবে, আপনার হচ্ছে আমি সার্বিকভাবে চাই যে এটা সবাই সর্বোচ্চ ছাড় দিয়ে রাষ্ট্রীয় উদ্যোগে সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে তৈরি হোক। আপনার এটা হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এক্ষেত্রে যাতে আমরা সবাই নিজেদের উদার একটা জায়গা ধরে রাখার চেষ্টা করি এবং এটা যাতে একটা রাষ্ট্রীয় উদ্যোগে হয়, সবাইকে নিয়ে হয়, এই আর কি আমাদের চাওয়া। আচ্ছা ভাই, বিএনপির আরো একটা সমালোচনা যেটা আমি প্রায় রেগুলার দেখে থাকি, আর এটা আমার কাছে অনেকটা ভ্যালিড মনে হয়েছে, তাই আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে এই যে সংবিধান পরিবর্তনের যে সুযোগটা, এই সুযোগটা বিএনপি রেখে দিতে চাইতেছে, তো এইখানে এনসিপি বা আরো দল যেটা করতেছে যে একটা গণভোট হোক, যদি কখনো পরিবর্তন করতে চায় একটা গণভোট হোক,
জিনিসে তারা যে লজিকটা টানতেছে যে আমি আপনাকে ভোট দিছি, সরকার বানাইছি, কিন্তু আপনাকে তো আর বলি নেই যে আপনার এই ক্ষমতা আছে। যে ধরেন যেটা আওয়ামী লীগ গিয়ে করলো, যে বিএনপি কি করছিল, আল্লাহর উপর এক আস্থা। তো আওয়ামী লীগ, বিশ্বাস হ্যাঁ আওয়ামী লীগ গিয়ে করলো কি, সেকুলারিজম প্রতিষ্ঠা করে দিল। তো আসলে সেই মানুষ কি আসলে এই সেকুলারিজম চাইছিল? এটা একটা গণভোট তো হইতে পারতো। তো এই জিনিসটা সংস্কারে যখন আসতেছে, তখন বিএনপি কেন এই জিনিসটা রেখে দিতে চাইতেছে? যে যদি তারা সংবিধান চেঞ্জ করতে চায়, তাহলে কেন গণভোট না, কেন জাস্ট মেম্বার অফ পার্লামেন্টই এনাফ টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন? দেখুন, আমাদের এখানে আসলে গত এক বছরে এত বেশি পপুলিস্ট বয়ান তৈরি হচ্ছে, যেগুলো আসলে মানে তাত্ত্বিকভাবে আপনি যদি আলোচনা করেন, সারা পৃথিবী থেকে যদি আপনি উদাহরণ টানেন, তাহলে আসলে অনেক কিছুরই আসলে ভ্যালিডিটি থাকে না। আপনাকে প্রথমত আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই সিস্টেমটা হচ্ছে মূলত ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। আপনি ওয়েস্টমিনিস্টার সিস্টেমে চলা যে অনেকগুলো দেশ আছে সারা পৃথিবীতে, একটা দেশেরও কি উদাহরণ পাবেন যেখানে হচ্ছে আপনার মানে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের কোনো সিস্টেম আছে? নাই, পৃথিবীর কোথাও নেই ওয়েস্টমিনিস্টার সিস্টেমে যে দেশগুলো চলে। আপনি এই যে মানে আপনি হঠাৎ করে মানে আমাদের রাষ্ট্রটার নাম তো বাংলাদেশ, আমাদের তো মানে ওভারনাইট হচ্ছে এই দেশটা ইউরোপ আমেরিকা হয়ে যাবে না। ইভেন ইউরোপ আমেরিকার যে দেশগুলো আপনার হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে চলে, তাদের ওখানেও আসলে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নাই। আপনার ধরেন গত কয়েকদিন আগে এই যে একজন মানুষ তার লাইফ টাইমে কত বছর হচ্ছে সরকার প্রধান থাকতে পারবেন, প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন, সেটার একটা বিষয় কিন্তু বিএনপি দীর্ঘদিন ধরে বলেছে যে এখানে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু যখন প্রস্তাবটা এসেছে যে কেউ তার টোটাল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এখন আপনি একটা দিক চিন্তা করেন যে বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে, সেখানে অন্তত এই মুহূর্তে আপনার হচ্ছে তারেক রহমান ছাড়া অন্য কেউ আপনার হচ্ছে 10 বছর প্রধানমন্ত্রী থাকবেন, এই ধরনের বাস্তবতা এখনকার বাস্তবতায় নেই। এখন সুতরাং স্বাভাবিকভাবে বিএনপি মনে করতে পারে যে এটা বিএনপিকে টার্গেট করেই মূলত এই বিষয়টা আনার চেষ্টা করা হচ্ছে। যদি সেটা সত্য হয়ে থাকে, বিএনপি কিন্তু নিজেদের জায়গা থেকে নিজেদের অবস্থান পরিবর্তন করে ছাড় দিয়ে শেষ পর্যন্ত কিন্তু বিষয়টা মেনে নিয়েছে যে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এরকম আপনি যদি ওই যে 70 অনুচ্ছেদের যে সংশোধনের বিষয়টা, বাংলাদেশে সংস্কারের যে সবচাইতে বড় মৌলিক জায়গাগুলো, এগুলোর একটা হচ্ছে এই 70 নম্বর অনুচ্ছেদ, যেটার কারণে হচ্ছে একজন ব্যক্তি যে তার ধরেন বিএনপি থেকে নির্বাচিত, সে সংসদে কোনো বিষয়ে দলের অবস্থানের বিরুদ্ধে যেতে পারবে না। কিন্তু সর্বশেষ আপনার হচ্ছে যেটা এখানে সংস্কার কমিশনে যেটা মোটামুটি ঐক্যমত্য হয়েছে সেটা হচ্ছে যে অর্থ বিল বা হচ্ছে আপনার সংবিধান সংস্কার, আস্থা ভোট, এই বিষয়গুলো সম্ভবত আপনার হচ্ছে সর্বশেষ একটা ঐক্যমত্য এসেছে যে এই বিষয়গুলো ছাড়া বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে নিজেদের মতামত দিতে পারবে। তো এই বিষয়টা কিন্তু উত্থাপন করেছিল বিএনপি, একটা রাজনৈতিক দল যে আগামীতে মানুষ মনে করে যে তার ক্ষমতায় যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে, তার কিন্তু আসলে এই ধরনের 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ সামনে তাকেই হয়তো এই বিষয়টা ফেস করা লাগতে পারে। তো আপনার হচ্ছে এই যে সংবিধানের উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, এই যে কনসেপ্টটা, এটা সর্বপ্রথম এই সংস্কারটা বিএনপি উত্থাপন করেছে 31 দফার মাধ্যমে। আমরা মানে মাঝে মাঝে আসলে খুব বিষয়গুলো, কিছু বিষয় খুবই মানে কখনো কখনো বিনোদনদায়ীও বটে, কারণ আপনার যে মানুষগুলো দেখা যায় যে ফ্যাসিবাদী আমলে 16 বছর একবারের জন্য মুখ খোলে নাই, যাদের অনেকের আপনি দেখবেন যে জুলাইয়ে আমরা যখন ওই যে আপনি বললেন যে প্রোফাইল পিকচার চেঞ্জ করে লাল করা, এদের অনেকে আপনি দেখবেন যে 30শে জুলাই আপনার হচ্ছে প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করার সাহস করা নেই, গোটা জুলাইয়ে তারা অভ্যুত্থানের পক্ষে একটা পোস্ট করার সাহস করা নেই। এদের অনেকে এখন দেখবেন যে সংস্কার নিয়ে, রাষ্ট্র ব্যবস্থার নতুন ধারার রাষ্ট্র ব্যবস্থা নিয়ে অনেক বড় বড় কথাবার্তা বলে। তো আমরা আসলে বলতে চাই যে এই সংস্কার সহ অন্যান্য সব বিষয়ে আমরা গত 16 বছর ধরে আমরা এখানে আমাদের ওই যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমাদের শিক্ষা জীবন সবকিছু বিসর্জন দিয়ে আমরা এই লড়াইটাই করেছিলাম। তো আসলে আপনার ওই যে মূল কথাতে ফিরে আসি, সেটা হচ্ছে যে
গণভোট এই যে কনসেপ্টটা, এটা কিন্তু একটা রাষ্ট্রের বিপুল অর্থব্যয়ের সাথে জড়িত। আপনি যদি আপনার ধরেন সংবিধানের কিছু কিছু সংশোধনী আছে খুব ছোটোখাটো বিষয়, আবার কিছু কিছু সংশোধনী আছে হচ্ছে আপনার অনেক বড় বড় বিষয়। এখন আপনার হচ্ছে ওই যে বিচারপতিদের তাদের বয়স সীমা কত হবে, এটা নিয়েও কিন্তু সংবিধানের একটা সংশোধন হয়েছে। এখন বিচারপতিদের বয়স সীমা কত হবে এই জন্য যদি আপনি গণভোটে চলে যান, তাহলে কিন্তু রাষ্ট্র তো আপনার হচ্ছে বাংলাদেশ তো অনেক মানে কথায় কথায় অনেক টাকা খরচ করে ফেলতে পারবে এমন কোনো রাষ্ট্র না। তা আপনি মানে যে কোনো বিষয়ে যদি আপনি গণভোট চাইতে হয়, এখন আপনি যখন হচ্ছে কোনো এলাকার জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে, সে তো এটা জেনে শুনেই তার প্রতিনিধি নির্বাচন করতেছে যে এই মানুষটা তার হয়ে সংবিধান সংশোধন হবে নাকি হবে না সেটা নির্ধারণ করবে। এখন আমার মনে হয় যে এখানে মানে আমার মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে এই যে গণভোট আরো নানান পপুলিস্ট বিষয় টেনে এনে শুধু শুধু হচ্ছে সময়ক্ষেপণ এবং সংস্কারকে নানাভাবে পক্ষ বিপক্ষ তৈরি করার একটা চেষ্টা আছে, কিন্তু এখানে মানে প্রত্যেকটা বিষয়কে গণভোটে নিয়ে যাওয়া এই বিষয়টা আসলে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে আসলে পৃথিবীর কোনো দেশে নাই, এবং আগামীতেও আসলে এই বিষয়গুলো করে শুধু শুধু রাষ্ট্রের কিছু জটিলতা তৈরি করা হবে, এছাড়া কোনো ফলদায়ী কোনো বিষয় হবে বলে আমরা মনে করি না। আচ্ছা, ইফআইসে যে কিছু মৌলিক ব্যাপার আছে সংবিধানের যেগুলা গণভোটের মাধ্যমেই করা উচিত, উড ইউ এগ্রি টু দ্যাট? আমি আসলে মনে করি যে এখানে যারা সংসদীয় ব্যবস্থায় যারা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতেছেন, আমি মনে করি যে এখানে সংসদের এই সার্বভৌম ক্ষমতাটা থাকা উচিত যে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো, আমি মনে করি যে দুই একটা যদি মানে খুবই উচ্চ রাষ্ট্রীয় আপনার হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত বিষয় বা এই জাতীয় বা জাতির মূলনীতি গুরুতর কোনো বিষয়, সেরকম কোনো বিষয় হইলে গণভোটের বিষয়টা আসতে পারে। কিন্তু আমি যদি একদম মানে সংবিধানে হাত দিতে হইলেই আমার গণভোটে যেতে হবে, এই বিষয়টা আমি মনে করি না আর কি। আচ্ছা, ভালো পার্সপেক্টিভ ভাই। এখন সামনে আপনাদের ইয়াংদের নিয়ে ছাত্রদলের চিন্তা ভাবনাটা কি? প্রথমত হচ্ছে আমি আসলে বলতে চাই যে আমাদের গত 16 বছরে বা আমাদের ছাত্র রাজনীতির যে স্বাভাবিক কালচার ছিল, সেখানে আসলে আমরা কি ধরনের কালচারে আসলে অভ্যস্ত। আপনার ধরেন ছাত্র রাজনীতি বলতে আপনার 5ই আগস্টের আগে মানুষ বুঝতো যে এরা হচ্ছে হল দখল করবে, এরা সিট দখল করবে, এরা গেস্ট রুমে অত্যাচার করবে, এরা হচ্ছে একটা পলিটিক্যাল ব্লক তৈরি করবে, এরা ক্যাম্পাসে ফাউ খেয়ে বেড়াবে, আপনার হচ্ছে এরা বিভিন্ন ধরনের নারী নিপীড়নের সাথে জড়িত হবে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানান বিষয় আছে। মানুষ কিন্তু মোটা দাগে ছাত্র রাজনীতি বলতে এগুলোই বুঝতো। স্টুডেন্টদেরকে হচ্ছে ওই যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে জোর করে করে তাদের রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাবে। তো আপনি গত 5ই আগস্টের পর থেকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ছাত্র সংগঠন, তো আপনার আমরা কিন্তু 5 তারিখের পর থেকে এই যে ঐতিহাসিকভাবে ছাত্র রাজনীতির যে কালচার, আপনার হচ্ছে ওই যে ফাও খাওয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখল, সিট দখল, গেস্ট রুম, গণরুম, এই ধরনের যে সিস্টেম, সেই সিস্টেম হচ্ছে বাংলাদেশ থেকে এক ধরনের উৎখাত হয়ে গেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই ধরনের একজন নেতা কর্মীরা আপনি উদাহরণ দেখাতে পারবেন না যে ওই ধরনের কোনো কাজের সাথে তারা সম্পৃক্ত হয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির এই যে কালচারের পরিবর্তন, এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই লিড দিচ্ছে, এবং ছাত্রদলের নেতাকর্মীরা যদি এর ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ না করতে পারতো, তাহলে এই ব্যবস্থাটা মানে এই যে রূপান্তরটা, এটা করাটা কিন্তু আসলে কঠিন হয়ে যেত। তো ছাত্রদলের নেতাকর্মীরা আসলে কি করতেছে, আপনার ছাত্রদলের আপনি বিভিন্ন ক্যাম্পাসে যদি আপনি এই সাথে যেহেতু জড়িত একজন মানুষ, আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে পাঠচক্র করতেছে, কেউ ক্যাম্পাসে হচ্ছে পাখির জন্য বাসা বানিয়ে দিচ্ছে, কেউ জলাশয় পরিষ্কার করতেছে, কেউ ওই জলাশয়ে হচ্ছে আপনার মাছের পোনা অবমুক্ত করতেছে, আপনার হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন হলে যখন একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যাচ্ছে, তখন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা তার জন্য চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছে।
আপনার হচ্ছে গত কোরবানিতে যারা হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে ছিলেন তাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীর ওই আবাসিক শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করার চেষ্টা করেছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা ইতিবাচক ধারার রাজনীতিটা করার চেষ্টা করছে। আমাদের যে সর্বক্ষেত্রে আমরা 100% বিশুদ্ধ আচরণ করছি বা করতে পারছি বিষয়টা তা না, অনেক ক্ষেত্রেই আমাদের ভুল আছে। আপনার হচ্ছে আমাদের অনেক নেতাকর্মী আসলে এখানকার যেহেতু তারা দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক কালচারের সাথে দেখে অভ্যস্ত, ক্ষমতা চর্চা দেখে অভ্যস্ত, ছাত্রলীগের তৈরি করা যে অপসংস্কৃতি সেটা আসলে তারা দেখে অভ্যস্ত। অনেক ক্ষেত্রেই আপনার হচ্ছে আমাদের হয়তো কিছু কিছু নেতাকর্মীরা মাত্রা ছাড়িয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরাই হচ্ছে সেই সংগঠন যারা এই যে মাত্রা ছাড়ানো আচরণ এটাকে কোনো ধরনের আশকারা না দিয়ে তাদের বিরুদ্ধে, অন্যান্য সংগঠনগুলো আপনি দেখবেন যে তাদের বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয় তারা ওই সময়টাতে চুপ থাকে, কারণ তারা জানে যে এই ইস্যুর ভিড়ে নতুন কোনো ইস্যু আসলে এটা একটু আড়ালে চলে যাবে, সেই সময়টার জন্য তারা অপেক্ষা করে। খুব বেশি ব্যবস্থা নিতে কিন্তু আমরা সাধারণত দেখি না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত কয়েক মাসে প্রায় বা গত এক বছরে শত শত নেতাকর্মীর কিন্তু বহিষ্কার করেছে, বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে কোনো ধরনের অন্যায়ের সাথে আপোষ করতেছে না, এবং এগুলো হচ্ছে আমরা রিকগনাইজ করতেছি। আপনার হচ্ছে ভালো কাজেরও আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি এবং খারাপ কাজের শাস্তিরও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের আসলে যেহেতু আমরা আমাদের মূল সংগঠন বা আমাদের যারা পরামর্শক সংগঠন সেটা হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন, আপনার অঙ্গ সংগঠন না, সহযোগী সংগঠন। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যে মূল দল সেটার সাথে আমরা মিলে হচ্ছে বিভিন্ন ধরনের, আমি যদি আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা এটাকে উপস্থাপন করবো কিছু। হ্যাঁ ভাইয়া প্লিজ। জি জি। তো আমাদের স্বাভাবিকভাবে এইসব ক্ষেত্রে আমাদের মূল দলের সাথে আমাদের এক ধরনের সমন্বয় করে আমরা কাজ করি। তো এই ক্ষেত্রে আমি কিছু বিষয়ে আপনাকে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন 2015-16 সালের দিকে আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটা ভবিষ্যৎবাণী করেছিল যে 2025 সালের দিকে বাংলাদেশ এই সময়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে একটি বিষয় আছে, আপনার জনমিতির লভ্যাংশ। এটা হচ্ছে একটা দেশের মোট জনগোষ্ঠীর ঠিক কত পার্সেন্ট হচ্ছে আপনার কর্ম উপযোগী বা আপনার হচ্ছে কাজ করতে সক্ষম, এটাই হচ্ছে জনমিতির লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে বিবেচনা করা হয়। এটা হচ্ছে ধরেন এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কাজে লাগিয়ে আপনার কোরিয়া একটা উন্নত দেশ হয়ে গেছে, আবার নাইজেরিয়ার মতো কিছু দেশ আছে যারা এই ধরনের মানে জনসংখ্যার এই ধরনের পিক আওয়ারে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই ধরনের পিক আওয়ারকে কাজে লাগাতে না পারার কারণে রাষ্ট্র হিসেবে আসলে তারা খুব বেশি উন্নতি করতে পারেনি। আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সে সময় যে পূর্বাভাস ছিল সেটা হচ্ছে যে এই 2025 সালের দিকে এসে বাংলাদেশ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একদম পিক আওয়ারে অবস্থান করবে। আমাদের হচ্ছে জনসংখ্যার প্রায় এই বয়সটা আমরা কত ধরছি, এটা হচ্ছে 15 থেকে 65 যারা কাজ করতে সক্ষম, অর্থাৎ শিশু এবং আপনার হচ্ছে বৃদ্ধ এই অংশটা জনসংখ্যার কম অংশ, আর হচ্ছে আপনার যারা কাজ করতে সক্ষম 15 থেকে 65 এই অংশটা হচ্ছে অনেক বেশি অংশ। বাংলাদেশে এই মুহূর্তে সম্ভবত আপনার এই 15 থেকে 65 এই এজের মধ্যে প্রায় 70% জনগোষ্ঠী এই এজের। এখন এই বিষয়টাকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে। আপনি ওই যে নাইজেরিয়ার মতো দেশগুলোর মধ্যে যদি আপনি বিষয়টাকে হেলায় ঠেলে দেন তাহলে কিন্তু আমাদের এই সুযোগ একটা জাতির জীবনে একবারই আসে। আমরা কিন্তু এই মুহূর্তে ঠিক সেই সুযোগের সামনে দাঁড়িয়ে আছি। এটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই উন্নতির শিখরে ইনশাল্লাহ পৌঁছাতে পারবো, আর যদি ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু আসলে আমরা এটা পারবো না। তা আমি আপনার হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত কিছুদিন ধরে একটি বিষয়কে সামনে আনার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে আমরা যদি ইনশাল্লাহ আগামী দিনে জনগণের ভোটে আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে প্রথম 18 মাসে আমরা 1 কোটি কর্মসংস্থান তৈরি করব। এখন এখানে একটা বিষয় আছে যে অনেকে বিষয়টা না হয়তো বোঝে না, অথবা কেউ কেউ হয়তো অপব্যাখ্যারও চেষ্টা করে যে আমরা 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান কিভাবে তৈরি করবো। এখন এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ অতীতে বলেছিল যে আমরা ঘরে ঘরে চাকরি দিব। এখন চাকরি দেয়া
আর হচ্ছে কর্মসংস্থান তৈরি করা, দুইটার মধ্যে কিন্তু সুনির্দিষ্ট পার্থক্য আছে। আমরা বলছি যে আমরা কাউকে চাকরি দিব না, চাকরি সে তার নিজের যোগ্যতাতেই পাবে, কিন্তু আমরা হচ্ছে কর্মসংস্থান তৈরি করব। এখন এক্ষেত্রে আমি ধরেন আপনার হচ্ছে আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা যদি আপনাকে একটু তুলে ধরতে চাই। ধরেন আমি হচ্ছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। স্বাভাবিকভাবে আমি যদি শিক্ষা খাতে আমাদের পরিকল্পনার কথাগুলো একটু তুলে ধরি, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা খাতে যেটা প্রথম বিষয় সেটা হচ্ছে যে শিক্ষা খাতের আমাদের যে খরচ, আগামীতে আমরা যে কাজগুলো করতে চাই এগুলোকে আসলে আমরা কোনো খরচ হিসেবে, রাষ্ট্রের ব্যয় হিসেবে দেখতে চাই না। শিক্ষা খাতের বিষয়গুলোকে আমরা রাষ্ট্রের ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে চাই। আমরা প্রথম যে বিষয়টা বলতে চাই এক্ষেত্রে সেটা হচ্ছে যে এখন শিক্ষা খাতে রাষ্ট্রের আসলে 2% জিডিপি 2%-এর বেশি ব্যয় করে না, কিন্তু আমরা বলতে চাই যে আমরা ভবিষ্যতে শিক্ষা খাতে দেশের যে মোট জিডিপি এটার 5% কমপক্ষে আমরা শিক্ষা খাতে ব্যয় করব। আমরা হচ্ছে বারবারই একটা বিষয় সামনে বলার চেষ্টা করছি যে শিক্ষাটা হচ্ছে আমরা নিড বেসড এডুকেশন এবং নলেজ বেসড এডুকেশন, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য করে সেই অনুযায়ী আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে গড়ে তোলার চেষ্টা করব। আমরা আমাদের জাতীয় টেলিভিশনে শিক্ষা বিষয়ক একটা আলাদা চ্যানেল চালু করার চেষ্টা করব। আমাদের প্রচুর স্টুডেন্ট আপনি দেখবেন যে ইদানিংকালে বিদেশে যাচ্ছে। আপনার এই ক্ষেত্রে তারা প্রথমেই একটা সমস্যা যেটা ফেস করে যে বিদেশে স্কলারশিপের জন্য বা পড়াশোনার প্রয়োজনে যাওয়ার সময় প্রথমেই একটা বড় অঙ্কের টাকা পয়সার প্রয়োজন হয়। এটা নিয়ে অনেকে সমস্যায় ভোগে। তো আমরা তাদের জন্য একটা আলাদা তহবিল গঠনের চেষ্টা করব, যেখান থেকে প্রথমেই তারা এই সুবিধাটি আমাদের কাছ থেকে পাবে ইনশাল্লাহ। আমরা এটা বারবারই বলার চেষ্টা করছি। আমরা স্নাতক পর্যন্ত আপনারা হচ্ছে ছেলে মেয়ে সবার জন্য অবৈতনিক শিক্ষার কথা আমরা বারবারই বলছি। আমাদের এখানে বিভিন্ন ধরনের রিসার্চে দেখা গেছে যে সাউথ এশিয়ার মধ্যে আমাদের যে প্রাইমারি স্কুলের টিচাররা যারা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের বুনিয়াদটা তৈরি করেন, এই বুনিয়াদটা যারা তৈরি করেন গোটা সাউথ এশিয়া রিজিয়নের মধ্যে এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন হচ্ছে আমাদের শিক্ষকদের বেতন এই গোটা রিজিয়নের মধ্যে সবচাইতে কম। এখন আমরা বিভিন্ন সময় এই যে প্রাইভেট টিউশন বন্ধের কথা বলি, আমরা এই চেষ্টাটা করি, গাইডেড বন্ধের কথা বলি। আপনি যতক্ষণ পর্যন্ত শিক্ষকদেরকে একটা মানসম্মত বেতন কাঠামোর মধ্যে না আনতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি টিউশন বন্ধ করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। আপনি ওই গোড়া ক্ষেত্রে আগায় পানি ঢালিয়ে তো আসলে লাভ নেই। আমরা এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে শিক্ষকদের একটা মানসম্মত জীবনের নিশ্চয়তা দেওয়ার মতো একটা বেতন কাঠামোর আওতায় এই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আসতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী। তাদেরকে কিভাবে বিজ্ঞানসম্মত শিক্ষার বিজ্ঞান শিক্ষায় কিভাবে আকৃষ্ট করা যায়, কারিগরি শিক্ষার কিভাবে বাস্তব ভিত্তিক শিক্ষায় কিভাবে নিয়ে আসা যায়, ইংরেজি চর্চাটা কিভাবে তাদের মধ্যে বাড়ানো যায়, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করার কথা বারবারই বলছি। আপনি যদি আগামী দিনে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি চান এবং ইয়াং জেনারেশনকে আপনি যদি কাজে লাগাতে চান, তাহলে আপনার তথ্য প্রযুক্তি খাতকে আপনি বিশেষভাবে গুরুত্ব অবশ্যই দিতে হবে। আমরা যে বিষয়টা সেই 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 নামে যে বিষয়টি উপস্থাপন করেছিলেন, সেখানে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে আমাদের এই মুহূর্তে সেই জিয়াউর রহমান যে গার্মেন্টস সেক্টর প্রতিষ্ঠা করে গেছিলেন, সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। কিন্তু আমরা বলছি সেই 2016 সালে ভিশন 2030-তে বলা হয়েছে যে আমরা এই তথ্য প্রযুক্তি খাতকে বানাতে চাই বাংলাদেশের সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। এবং এক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আওয়ামী লীগ, এক্ষেত্রে আমরা শুধুমাত্র বয়ানবাজি করতে চাই না। আপনি দেখেছেন যে অতীতে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের কথা বলতো, কিন্তু ডিজিটালাইজেশনের যে বিভিন্ন ধরনের র্যাঙ্কিংগুলো ছিল, ইন্টারনেটের স্পিডের কথা বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা বিভিন্ন জায়গাগুলোতে, প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ ছিল পেছনের সারির র্যাঙ্কিংয়ে। আমরা বলতে চাই যে আমরা এই যে সফটওয়্যার এবং আউটসোর্সিং এই বিষয়গুলোকে আমরা এক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আমরা রিমুভ করার চেষ্টা করব। আমরা বাংলাদেশে পেপাল যে আর্থিক যে যারা আউটসোর্সিং করেন আর তারা একটা বড় সমস্যায় ভোগেন যে তাদের পেমেন্টটা কীভাবে হবে। আমরা বলতে চাই যে পেপালকে এখানে আমরা নিয়ে আসব। কন্টেন্ট ক্রিয়েশন এবং পাবলিকেশন যারা জড়িত, সেই 2016 সাল থেকে আমরা বলছি যে তাদের জন্য আমরা বিষয়গুলো সহজ করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে তো আমাদের জন্য বিষয়টা সহজ ইনশাল্লাহ। এই যে
ইন্টারনেট যে গেটওয়েগুলো, আমরা ইন্টারনেট সার্ভিসটা যেভাবে পাই, আপনার এনটিটিএন, আইএসপি, আইআইজি, আমরা বলছি যে আপনি এই যে এনটিটিএন, আইএসপি বা আইআইজি, এই বিষয়গুলো আপনি অতীতের আওয়ামী লীগ সরকারের সময় দেখবেন, আপনার এগুলো হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের স্বার্থ সংশ্লিষ্ট বা আওয়ামী লীগকে যারা ডোনেট করে এই ধরনের বা আওয়ামী লীগের সুবিধাভোগী, আপনার এই মাফিয়া সিস্টেমের হাতেই এগুলো নিয়ন্ত্রিত হতো। আমরা বলতে চাই যে এই বিষয়গুলোকে আমরা উন্মুক্ত করে দিব, সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে, সেখানে দক্ষতা বৃদ্ধির বিষয় থাকবে এবং মানুষের ইন্টারনেটের খরচটাও কমে আসবে। আপনার হচ্ছে আমরা ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার কথা বলছি, আমরা সর্বোচ্চ গতির ইন্টারনেট পরিষেবার কথা বলছি, আপনার আমরা প্রত্যেকটা জেলায় একটা করে স্মার্ট স্কুল প্রতিষ্ঠার কথা বলছি আপনার, এবং আপনি যদি শিক্ষার্থীদেরকে ইন্টারনেট বিষয়ে দক্ষ করে তুলতে চান তাহলে তো আপনি সবার আগে শিক্ষকদেরকে সেই দক্ষতাটা অর্জন করতে হবে। সেজন্য এই যারা বিভিন্ন স্কুলে আপনার হচ্ছে ইন্টারনেট বিষয়ক আপনার যে শিক্ষাটা যারা দিয়ে থাকেন, এই শিক্ষকদের জন্য আলাদা করে আপনার হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থার কথা আমরা বলছি। আপনার আরেকটা বিষয় হচ্ছে যে ইদানিংকালে সারা বিশ্বেই একটি বর্জ্য ব্যবস্থাপনার একটি বিষয় আপনার হচ্ছে সারা বিশ্বে কনসার্ন। আমরা বলছি যে এই ক্ষেত্রে আপনার সার্বিকভাবে একটি নীতিমালা গ্রহণ করা হবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য। আপনি গত আওয়ামী লীগ সরকারের সময়ে আপনি সারা দেশে একটা বিষয় মারাত্মকভাবে দেখতে পাবেন, সেটা হচ্ছে যে সারা দেশে ইভেন প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনি দেখবেন তরুণদের একটা অংশ মাদকের সাথে জড়িত হয়ে গেছে। আমার নিজের গ্রামে আপনার হচ্ছে আমি এই বিষয়টার মারাত্মক ভয়াবহতা আমি দেখেছি, আমার আশপাশে আমি খোঁজখবর নিয়ে দেখেছি, মানে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে মাদক একদম মারাত্মকভাবে ছড়িয়ে গেছে। আরেকটা কথা যদি এড করি ভাই, এটা হইতেছে মোবাইলে জুয়া খেলা। হ্যাঁ, খুব জঘন্যভাবে আমার পরিচিত লোকজন, আমার মানে খুব পরিচিত, ধরেন আমরা একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, আমি এই মুহূর্তে যেহেতু দলের একটা কনফিডেন্সিয়াল বিষয় আমি সরাসরি বলছি না, কিন্তু খুব ভালো ইনিশিয়েটিভের সাথে জড়িত যে ছিল উদ্যোক্তা, সে পরবর্তীতে এই যে অনলাইন জুয়ার সাথে জড়িত হয়ে আপনার মানে এটা আমাদের তরুণদের মধ্যেই আর কি, আপনার মানে পরবর্তীতে খুবই সম্ভাবনাময় একটা ছেলে, আপনার মানে পরবর্তীতে আসলে তার যেখানে যাওয়ার কথা ছিল সে কিন্তু দেখলাম যে আমি হারিয়ে গেছে। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি আর কি। তো এই ধরনের অনেক সম্ভাবনাময় ছেলে, অনেক মেধাবী ছেলে পেলে, অনেক পোটেনশিয়াল ছেলে পেলে, প্রমিজিং ছেলে পেলে আপনার শুধুমাত্র মাদকের সাথে জড়িত হয়ে এবং এই যে অনলাইন জুয়া টুয়ার সাথে জড়িত হয়ে হারিয়ে যাচ্ছে। তো এটা তো রোধ করা আমাদেরই দায়িত্ব। এখন আপনি একটা সমাজে যখন আপনি হচ্ছে ক্রীড়া যে বিষয়টা আপনার হচ্ছে খেলাধুলার যে বিষয়টা, এটা যদি একদম হারিয়ে যায়, আপনি দেখেন ঢাকা শহরে আপনার হচ্ছে আমরা এখন বলছি যে প্রতি ওয়ার্ডে একটা করে স্টেডিয়াম আমরা তৈরি করার চেষ্টা করব। এই যে আপনি দেখেন মানে এখনকার ছেলেমেয়েরা মোবাইলে গেমস খেলে বড় হয়, আমার ফ্যামিলির মধ্যেই বা অন্যান্য মানে ওরা সারাক্ষণ আপনার মানে ওই যে ওদের ইউটিউবে ভিডিও ছাড়া ছাড়া ওরা খাওয়া দাওয়া করতে পারে না, এবং সারাক্ষণ টেন্ডেন্সি থাকে যে মোবাইলটা দাও একটু দেখি গেমস খেলি। আমি ওই যে আমার ধরেন আমার ভাতিজাদের কাছে আমার যখন আমি মোবাইলটা দেই, ওরা কিছুক্ষণ পরে দেখি আমি সাধারণত মোবাইলে গেমস খেলি না, কিন্তু এই কারণে আমার মোবাইলে গেমসের কোনো অ্যাপও থাকে না, কিন্তু ওরা দেখি যে কয়েকটা মানে ওদের সাথে 5 মিনিট মোবাইল যাওয়া মানে হচ্ছে ওরা অনেকগুলো গেমস নামিয়ে নেয়, অ্যাপ নামিয়ে নেয়। এখন এই যে ওদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করা, এটা বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যে খেলাধুলার প্রতি যারা আগ্রহ থাকে মানে এটা হচ্ছে ইন্টারনেট জগতে না, আপনার হচ্ছে সরাসরি যে খেলাধুলার বিষয়টা, আমরা বলছি যে এক্ষেত্রে আন্তর্জাতিক মান অর্জনের জন্য আমরা ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠিত করব। আপনার ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমরা ট্যালেন্ট হান্টিং করব, এদের নিয়ে আমরা একটা জাতীয় তালিকা করব এবং বৈশ্বিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদেরকে যে ধরনের মানসম্মত প্রশিক্ষণ দেওয়া দরকার সেটা আমরা করব। এবং আমরা আমাদের আপনি আমার ছোটবেলা একটা গ্রামে কেটেছে, আপনার কোথায় কেটেছে আমি ঠিক জানি না, তো আমরা কিন্তু ধরেন আমাদের হাতে খেলাধুলার প্রচুর অপশন ছিল, আপনার আমরা কিন্তু এই চর্চাগুলো করে এসেছি, আমাদের খেলার মাঠের কোনো সংকট ছিল না। এখন আপনি দেখবেন যে গ্রামের ছেলেমেয়েরাও কিন্তু খেলাধুলায় মানে খুব একটা উৎসাহিত না, তো ফ্রি ফায়ার আর পাবজি খেলে ওইটাই আপনার এই খেলাধুলায় আবার ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে নিয়ে যেতে পারি, তাদের মনস্তাত্ত্বিক বিকাশের জন্য কিন্তু বিষয়টা বিশেষভাবে দরকার। আপনার সাংস্কৃতিক যে বিষয়গুলো একটা ছেলের বা একটা মেয়ের মানসিকতা কিভাবে গড়ে উঠবে, তার মেধা মনন কিভাবে আপনার বিকশিত হবে, এর সাথে সাংস্কৃতিক বিষয়গুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা আমরা
খুব সংক্ষেপে এক্ষেত্রে বলি যে এক্ষেত্রে ভালোকে উৎসাহিত করা এবং মন্দকে নিরুৎসাহিত করা, এই কনসেপ্টটাকে ধারণ করে আগামী দিনে আমরা আমাদের সাংস্কৃতিক বিকাশটাকে এগিয়ে নিতে চাই। আমাদের যুব নারী এবং শিশুকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে। আমরা যুবকদের নিয়ে বলছি যে আমরা আগামী দিনে একটি জাতীয়ভাবে একটি যুব উন্নয়ন নীতিমালা ঘোষণা করব। আপনি দেখেন যে কর্মজীবী যারা মায়েরা, তারা হচ্ছে তাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে খুবই বাধার মুখোমুখি হয়, যাদের ছোট ছোট বাচ্চা আছে। তো আগামী দিনে আমরা বলছি যে বাংলাদেশে প্রচুর ডে কেয়ার সেন্টার আমরা গড়ে তুলব, যাতে কর্মজীবী নারীদের বাচ্চা লালন পালনে তাদের জন্য সহায়ক হতে পারে। আমাদের এখানে প্রচুর নারী উদ্যোক্তা এখন কাজ করার চেষ্টা করছেন, কিন্তু তাদের এই কাজ করার ক্ষেত্রে সামাজিক বাধা আছে, আর্থিক বাধা আছে। আমরা বলছি যে এই যে সামাজিক বাধাগুলোকে আমরা রিমুভ করার চেষ্টা করব। তারা হচ্ছে স্বল্প সুদে কিভাবে ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটি আমরা করার চেষ্টা করব, এবং তাদের আর্থিক বিষয়গুলোর উপরে যতটুকু সম্ভব আমরা কর ছাড় দেওয়ার চেষ্টা করব। আমরা যারা আমাদের এখানে প্রচুর, যেহেতু এখনো পর্যন্ত আমাদের এখানে প্রচুর যুবক হচ্ছে বেকার, আমরা বলছি যে তাদের জন্য, এই বেকার যুবকদের জন্য আমরা 1 বছর পর্যন্ত বেকার ভাতা দেব ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আগামী দিনের কর্মপরিকল্পনা। আমরা প্রত্যাশা করি যে আমাদের যে আরও গত 2022 সালে আমরা হচ্ছে রাষ্ট্র সংস্কারের 27 দফা ঘোষণা করেছিলাম বিএনপি এককভাবে। পরবর্তীতে আপনি দেখবেন যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা জোট সঙ্গী ছিল, আমাদের যারা যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা 31 দফা প্রণয়ন করেছি। এরও আগে আপনি 31 দফা তো হচ্ছে কিছু পয়েন্ট ভিত্তিক 31 দফা। আপনার এর আগে আপনি যদি 2016 সালে ভিশন 2030টা দেখেন, ওখানে দেখবেন যে প্রত্যেকটা বিষয়ে আপনার আলাদা আলাদাভাবে বিষয়ভিত্তিক একদম বিস্তারিত বর্ণনা আছে যে বিএনপি আগামী দিনে কি করতে চায়। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু বিএনপির সহযোগী সংগঠন হিসেবে কাজ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পর থেকে যেমন ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি করার চেষ্টা করছে, আমাদের ভুলগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি, আমরা অন্যায়কে কোনো ধরনের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছি না, এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বতোভাবে একটি ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ। ভাই, পরিকল্পনাগুলো খুবই ভালো, কয়েকটা আমার খারাপ লাগছে, বাট ইটস ইউজুয়াল, সবার তো সব জিনিস ভালো লাগবে না। জি। এখন এই যে ভাই এত ভালো ভালো পরিকল্পনার জন্য যে বিএনপির বর্তমান যা খারাপ রাজনীতি হিসেবে ফুটে আসতেছে, যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই জিনিসগুলো কতটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আর এই প্রতিবন্ধকতাগুলো রিমুভ করার এখন আপনারা কি চেষ্টা করতেছেন, আর যদি সরকার গঠন করেন তখন চেষ্টা কি থাকবে এই প্রতিবন্ধকতাগুলো রিমুভ করার জন্য? দেখুন, আমি ধরেন এখানে গত 16 বছর ধরে আমি আমার পার্সোনালি যে ফাইটটা করেছি, এটা আসলে কখনোই এজন্য করি নাই যে বাংলাদেশ আগামী দিনে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার বা খারাপ মানুষের হাতে পড়ে যাবে। আমার লড়াইটা ছিল এই দেশটাকে আমি কিভাবে বাক স্বাধীনতাটা কিভাবে ফিরে আসে, গণতন্ত্রটা কিভাবে রিস্টোর হয়, আপনার হচ্ছে এটা যাতে কিভাবে উন্নত, সমৃদ্ধ, মানবিক, বাসযোগ্য একটা বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি। তো এই ধরনের অভিযোগগুলো যখন আমাদের নেতা কর্মীদের নামে আসে যে হয়তো অমুক জেলায় চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে, অমুক একটা দখলদার হয়ে গেছে, বা আপনার হচ্ছে কেউ হয়তো আপনার আরো বেশি যেগুলো জঘন্য অপরাধ, ধর্ষণ বা নানাবিধ ঘটনার সাথে জড়িত হচ্ছে, এটা আসলে ব্যক্তিগতভাবে আমার জন্য বিব্রতকর। কারণ আমি পার্সোনালি ধরেন চেষ্টা করি যে কোনো ধরনের অপরাধের সাথে যাতে আমি জড়িত না হই, অথবা আমার কারণে দলের যাতে কোনো বদনাম তৈরি না হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমি আসলে কোনোভাবে দায় এড়ানো রাজনীতিটাও করতে চাই না। কারণ রাজনীতি হচ্ছে এমন একটা বিষয় যে আমি একা ভালো থাকার চেষ্টা করলাম সেটা না। একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে সবাইকে নিয়ে ভালো থাকা। এখন ইতিমধ্যে যে অভিযোগগুলো আসছে, এটা আসলে শুধু যে বিএনপির লোকজনের নামে আসতেছে তা না, সবার নামেই কম বেশি কিছু কিছু অভিযোগ আছে। তো তারপরে আমার দলের নেতাকর্মীদের নামে যে ধরনের অভিযোগগুলো উঠে আসছে, প্রথমত আমাদের হাতে কিন্তু এই মুহূর্তে বিএনপি কিন্তু ক্ষমতায় নেই। আপনার
আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া সেই ক্ষমতাটা কিন্তু আমার হাতে নাই এই মুহূর্তে। এখন আপনার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যখনই যে অভিযোগগুলো আমাদের কাছে আসছে, ধরেন আমি যদি ছাত্র দলের কথা বলি, ওই যে বললাম যে শত শত নেতাকর্মীকে আমরা ইতিমধ্যে বহিষ্কার করেছি, আপনার হচ্ছে কাউকে শোকজ করা হয়েছে, সে হয়তো জবাব দিলে যদি আমরা ঘটনা তদন্ত করে দেখেছি যে তার সম্পৃক্ততা নেতিবাচকভাবে পাওয়া গেছে, তাহলে আমরা তাকে সে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। তো প্রত্যেকটি ব্যাপারেই কোনো একটি বিষয়ও নেই যে বিষয়ে আসলে আমরা কোনো ব্যবস্থা না নিয়ে নীরব থাকছি। কিন্তু সার্বিকভাবে আসলে এক্ষেত্রে আমরা পুরোপুরি সফল এই দাবিটি আমি করব না। অনেক ক্ষেত্রেই আমাদের ব্যর্থতা আছে, সামগ্রিকভাবে আমাদের অনেক ক্ষেত্রেই উন্নতির সুযোগ আছে। আমি বলবো, আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাছে আমি নিজেও দাবি করছি যে আমরা তো আমাদের সাংগঠনিক ব্যবস্থাটি যতটুকু সম্ভব আমরা নেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি যদি তারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্ণমাত্রায় অ্যাক্টিভ করতে পারে, আমি তো ওই যে যেটা বললাম যে কোনো অপরাধীর আসলে দায় তো আমি নিতে চাই না, কারণ আমি নিজে তো কোনো অপরাধের সাথে চেষ্টা করছি না জড়িত হওয়ার। কিন্তু মানে এখন আমি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট যদি প্রশাসনিক ব্যবস্থার বিষয়টি না নিতে পারে, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়গুলো কঠিন হয়ে যাচ্ছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারেও দাবি করব যে একজন অপরাধীকে, মানে বিএনপি এদেশের এই মুহূর্তে হয়তো সবচেয়ে বড় রাজনৈতিক দল, এই বিবেচনাটি না করে একজন অপরাধীকে আপনারা অপরাধী হিসেবেই সাব্যস্ত করুন। তার একজন অপরাধীর ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আপনারা সেই ব্যবস্থাটুকু নিন। তাহলে ওই যে সাংগঠনিক শাস্তি এবং প্রশাসনিক ব্যবস্থা, এই দুইটার যদি একটি ভালো সমন্বয় হয়, তাহলে আমার মনে হয় যে বিষয়টা সবার জন্য সুবিধাজনক হয়। এবং অপরাধীরা একজন, মানে আপনি যদি কিছু উদাহরণ তৈরি করতে পারেন যে অমুক জায়গায় এই অপরাধটা করার কারণে অমুকের অমুক শাস্তি হয়েছে, তাহলে বাকি যারা পোটেনশিয়াল অপরাধী তারাও কিন্তু ভয়ের মধ্যে থাকবে। তো এই ধরনের আসলে ভবিষ্যতে যখন বিএনপি ইনশাল্লাহ যদি জনগণের ভোটে আগামী দিনে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে যদি ক্ষমতায় আসে, যখন প্রশাসন হয়তো আমাদের কাছে আসতে পারে বা বিএনপির ইয়েতে চলবে, তখন আসলে বিএনপি যদি প্রশাসনিক ব্যবস্থা না নেয়, তখন বিএনপির দায়বদ্ধতার জায়গা আছে, জবাবদিহিতার জায়গা আছে, সমালোচনার আছে। কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আসলে এই কাজটা কঠিন করে দিচ্ছে, যেহেতু তারা হচ্ছে হয়তো প্রশাসনিকভাবে খুব বেশি ব্যবস্থা, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটা একটা পরিকল্পিত বিষয় যে বিএনপির মধ্যে যারা অপরাধী আছে তাদেরকে অপরাধ করার এক ধরনের স্বাধীনতা দিয়ে বিএনপিকে হচ্ছে আপনার প্রশ্নের মুখে ফেলে দেয়া, অজনপ্রিয় করে তোলার চেষ্টা করা, এটাও কার কারোর মধ্যে হয়তো আছে, এটাও এক ধরনের আলোচনা আছে। আমি বলতে চাই যে সকল ধরনের নিষ্ক্রিয়তা বা সকল ধরনের ষড়যন্ত্রের বিষয়গুলো বাদ দিয়ে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থাগুলো নেওয়ার চেষ্টা করছি। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রশাসনিক ব্যবস্থাগুলো নেয়, তাহলে আমার মনে হয় যে সার্বিকভাবে অপরাধের মাত্রাগুলো কমে আসবে। আচ্ছা ভাই, এখন আমরা বর্তমান রাজনীতির একটা বড় ইস্যু নিয়ে আলাপ করি, যে পিআর পদ্ধতিতে নির্বাচন। আগে আপনি ভাই, যারা আমাদের অডিয়েন্স আছেন পিআর পদ্ধতিতে নির্বাচন কি বুঝেন না, এই জিনিসটা তাদের জন্য এক্সপ্লেন করেন। আসলে আমাদের বর্তমান যে সিস্টেমটা আছে, এটা মূলত আমাদের যেটা হয় যে আমাদের সরাসরি যে 300 আসনের নির্বাচন হয়, বাংলাদেশটাকে আসলে আমরা 300টা সিটে ভাগ করে নিয়েছি। ধরেন আমি হচ্ছে আমার জন্মভূমি হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা। তো শাহরাস্তি এবং হাজীগঞ্জ মিলে হচ্ছে একটা নির্বাচনী আসন। এই এলাকার মানুষ ভোট দিয়ে তাদের একজন জনপ্রতিনিধি নির্বাচিত করে। আমার পার্শ্ববর্তী হয়তো কচুয়া উপজেলা, সেখানকার একটা উপজেলা নিয়ে একটা আসন, তারা একজন জনপ্রতিনিধি তাদের নির্বাচিত করে, যারা তার হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে। আর পিআর সিস্টেম যেটা, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে ভোট হবে এই ধরনের, মানে আমি শাহরাস্তি থেকে কাউকে প্রতিনিধি নির্বাচন করা বিষয়টা সেটা না। সারা বাংলাদেশে মানুষ ভোট দিবে আপনার হয় বিএনপিকে, হয় ধানের শীষকে, না হয় দাঁড়িপাল্লাকে, না হয় হচ্ছে আপনার এনসিপির যে প্রতীক হবে, অথবা হাত পাখা, এই ধরনের নানান প্রতীককে। এবং যে ভোটের যত অংশ পাবে সেটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে তারা নির্ধারণ করবে যে দলের হয়ে এত শতাংশ ভোটের প্রতিনিধিত্ব কারা সংসদে করবে। এটা হচ্ছে একটা আনুপাতিক সিস্টেমে নির্ধারিত হবে আর কি, যে সারা বাংলাদেশ থেকে কত % ভোট পাচ্ছে। তো
মোটামুটি ভাবে মোটা দাগে এই পার্থক্য আর কি, যে একটা হচ্ছে ওই সংশ্লিষ্ট এলাকার মানুষজন তাদের ভোটে প্রতিনিধি নির্বাচন করছে, আরেকটা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে পাওয়া ভোটের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিচ্ছে যে এই ভোটের প্রতিনিধিত্ব সংসদে কারা করবে, মোটা দাগে এই আর কি। এখন এই পিআর নির্বাচনে ভাই মোটামুটি বিএনপি ছাড়া প্রত্যেক বড় দলই একমত, জামাত, ইসলামী আন্দোলন বা এনসিপি, গণ অধিকার পরিষদ, ইভেন হিন্দু মহাজোট সম্ভবত ওই যে গোবিন্দ প্রামাণিক যিনি এটাই লিড করেন সেটাও একমত। এত জোট বা এত রাজনৈতিক দল একমত হওয়ার পরবর্তীতেও বিএনপি একাই কেন সেটার বিরোধিতা করছে? আমি আসলে প্রথমত যে বিষয়টি বলতে চাই, এই যে ধরেন আপনার জামাতে ইসলামী বাদে অন্য যে দলগুলোর কথা বললেন, ধরেন আমি যদি একটু মাঠের অবস্থানের কথা বলি আর কি আপনাকে, ধরেন এই যে এনসিপি আপনার হচ্ছে আমরা তাদের এই যে গত পহেলা বৈশাখে তারা তাদের বাংলা মোটরের যে রূপায়ণ সেন্টারের পাশেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখলাম যে কয়েকজন সাংবাদিক বাদে সাধারণ মানুষের খুব একটা উপস্থিতি নেই ওইখানে, আপনার 20-25 জন দর্শকও কিন্তু ওইখানে উপস্থিত ছিল না। সর্বশেষ তাদের কয়েকটা রাজনৈতিক প্রোগ্রাম আমরা দেখলাম, এই যে গত আপনার জুলাইয়ের প্রথম প্রহরে আপনার তারা একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখলাম যে সেখানে সাংবাদিক ছাড়া কেউ নাই, কোনো দর্শক নেই। এখন এনসিপি আসলে কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে দেশের? আপনার গণ অধিকার পরিষদ আসলে কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে? আপনার হচ্ছে ওই যে হিন্দু মহাজোট আসলে কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে? এগুলো কিন্তু আলোচনার বিষয় এখন আপনার। এবং জামাতে ইসলাম আপনার হচ্ছে জামাত সম্ভবত এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছিল 1941 সালে, মানে প্রতিষ্ঠার পর হচ্ছে এই পর্যন্ত 84 বছর অতিক্রান্ত হয়েছে। এই 84 বছরে আপনি যদি দেখেন গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য, নিরপেক্ষ বা অনিরপেক্ষ যত ধরনের নির্বাচনে জামাত এই পর্যন্ত অংশগ্রহণ করেছে, আমরা তো আমরা আপনার হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেহেতু জামাত আমাদের দীর্ঘদিনের সহযোগী ছিল, সেই হিসেবে জামাতকে আমরা অসম্মান করতে চাই না, কিন্তু একটা বাস্তবতা কিন্তু আমাদেরকে বোঝা লাগবে, সেটা হচ্ছে যে গত 84 বছরে সকল ধরনের নির্বাচনে অংশগ্রহণ করেও জামাত কিন্তু এই 84 বছরে সব মিলিয়েও 100টা আসনে কিন্তু পায়নি। এটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। এখন আপনি আগামী দিনে আপনার হচ্ছে এখানে মানে বাকি সবার তো আসলে 84 বছর, এখন তো জামাতের 3টা পার্ট, ইন্ডিয়ায় একটা, পাকিস্তানে একটা, বাংলাদেশে একটা, তো আপনি কি 3টা মিলিয়ে বলতেছেন যে? বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের কথা বলতেছি আপনার এই অংশে যে নির্বাচনগুলো হয়েছে। তো এবং আপনি দেখবেন যে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3টায় যে জামাত আছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী জামাত কিন্তু বাংলাদেশে। এখন আপনার হচ্ছে সেই বাংলাদেশও গত 84 বছরে কিন্তু তারা সব মিলিয়ে 100 আসনও পায়নি, এটা বাস্তবতা। এখন আপনার এখানে বাংলাদেশের যে ধরনের রাজনৈতিক বাস্তবতা, সেখানে আসলে আমি আসলে বিষয়টা গর্ব করে বা অহংকারের সাথে বলতে চাই না, কিন্তু একটা বাস্তবতা হচ্ছে যে এখানে আসলে বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক শক্তি, এটা কিন্তু মানে খুব কাছাকাছি কোনো শক্তি কিন্তু এই মুহূর্তে নাই। এটা হচ্ছে আমি রাজনৈতিক বাস্তবতার দিক থেকে বলতেছি। তো এখানে আসলে মানে বাকি সবাই মিলে আসলে কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করতেছে আর বিএনপি একা কত পার্সেন্ট করতেছে, সেটাও একটা রাজনৈতিক আলোচনার বিষয়। তারপরেও আমি মনে করি যে এখানে কেউ যদি পিআর সিস্টেমে নির্বাচন চায়, আমি এটাকে উড়িয়ে দিতে চাই না। তারা মানে আমরা তো এই বাংলাদেশের জন্য লড়াইটা করছি, যে আমি আমার বক্তব্যটা উপস্থাপন করব, জামাত জামাতেরটা উপস্থাপন করবে, হাত পাখা তারটা করবে, আপনার হচ্ছে এনসিপি তারটা করবে, আপনার হচ্ছে অন্যান্য যারা আছে তারা তাদেরটা করবে। সবাই হচ্ছে আপনার নির্ভয়ে আপনার তার বিষয়গুলো উপস্থাপন করবে। এখন বিষয় হচ্ছে যে এখানে আগামী দিনের বাংলাদেশে আমরা এই পলিসি ডিবেটগুলো কেন বেশি বেশি চাই, কারণ হচ্ছে আমি আমার পক্ষ থেকে যুক্তি দিয়ে উপস্থাপন করব, শিবিরের একজন তার পক্ষ থেকে উপস্থাপন করবে, ছাত্র অধিকারের একজন তার পক্ষ থেকে উপস্থাপন করবে। এখন পিআর সিস্টেমে আসলে আপনি যদি সারা বিশ্বে আমাদের অভিজ্ঞতাগুলো আমরা দেখি, ধরেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালিতে আপনার হচ্ছে এই পিআর সিস্টেমের ব্যবস্থাটি করা হয়েছিল, এবং আমরা দেখেছি যে দীর্ঘ সময় 40 বছরের উপরে সময় ইতালিতে একটা রাজনৈতিক অচল অবস্থা লেগেছিল এই শুধুমাত্র পিআর সিস্টেমের কারণে। আপনি এই যে কিছুদিন পর পর নেতানিয়াহুকে এক একটা যুদ্ধ বাঁধাতে হয়, আপনার ইসরায়েলের যে নেসেট সেখানে আপনার এটা হচ্ছে পিআর সিস্টেমের একটা সংসদ ব্যবস্থা। ওইখানে নেতানিয়াহু সারাক্ষণ হচ্ছে এক ধরনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকে, এক ধরনের মানে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে থাকে, যে কারণে তাকে এ ধরনের বারবার যুদ্ধ বাঁধিয়ে এই যে হাজার হাজার মানুষ মেরে তাকে চেষ্টা করতে হয় ওই ধরনের একটা অস্থিতিশীল এবং আগামী দিনে কি হবে এটা না জানা অনিশ্চিত একটা সিস্টেমের মধ্যে যেহেতু তাকে থাকতে হয়। আপনি এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে, সেখানে আপনি দেখবেন যে যেহেতু আপনার ওখানে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া খুবই কঠিন, আপনার হচ্ছে একটি রাজনৈতিক দল যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আপনার হচ্ছে অনেক দিন পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে ছোট ছোট রাজনৈতিক দলের সাথে আপনি জোট করতে যখন যাবেন তখন ওই ছোট্ট একটা অংশ আপনার কাছে অনেক বড় দাবি করে বসে থাকবে, যে কারণে নেপালে দীর্ঘদিন ধরে ওইখানে একটা সংবিধান প্রণয়ন করা যায়নি শুধুমাত্র এই পিআর সিস্টেমের কারণে। আমরা মনে করি যে এখানে পিআর সিস্টেম হলে একটা রাষ্ট্রের বর্তমান যে সিস্টেমটি আছে, আমরা মনে করি যে এটা দীর্ঘদিন ধরে পরীক্ষিত একটি সিস্টেম, এবং এখানে আপনার হচ্ছে কেউ যদি এই সিস্টেমে মানুষের যথেষ্ট পরিমাণ আস্থা অর্জন না করতে পারে, আপনার সেখানে আসলে শুধুমাত্র সে কারণে সেই ব্যর্থতার কারণে আপনার হচ্ছে গোটা রাষ্ট্রটিকে একটা অস্থিতিশীলতা অনিশ্চয়তার পথে ঠেলে না দিয়ে বরং আমাদের যে প্রতিষ্ঠিত সিস্টেমটি আছে সেই সিস্টেমটি আপনার বহাল থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে। আপনার এই মুহূর্তে সংস্কার কমিশন, যে জাতীয় ঐকমত্য কমিশন, সেখানে আসলে নিম্ন কক্ষে পিআর নিয়ে খুব বেশি আলোচনা আছে বলে আমি জানি না, উচ্চ কক্ষে পিআর নিয়ে একটা কথা আছে। এখন উচ্চ কক্ষে আসলে এই উচ্চ কক্ষের কনসেপ্টটা কিন্তু আমরাই নিয়ে এসেছিলাম আপনার হচ্ছে 31 দফা আপনার 27 দফায়। তো এই যে উচ্চ কক্ষ, এখানে আসলে আমরা কাদেরকে আনতে চাচ্ছি, আপনার হচ্ছে সমাজের যারা হচ্ছে আপনার রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, এ ধরনের মানুষজন যারা হচ্ছে স্বাভাবিক যে সিস্টেম সেখানে হয়তো তারা এই রাজনৈতিক ব্যবস্থায় সংসদে উঠে আসতে পারতেছে না, কিন্তু তাদের এই জ্ঞানটা আমাদের রাষ্ট্রের প্রয়োজন। তাদের এই বিশেষায়িত যে জ্ঞান সেটা আমরা রাষ্ট্রের কাজে কাজে লাগাতে চাই। এদেরকে আমরা কিভাবে উচ্চ কক্ষে ঠাঁই দিয়ে আপনার হচ্ছে তুলে আনতে পারি, আপনার ওই যে আপনি যদি দেখেন যে ব্রিটিশ যে সিস্টেম আমরা যেটাকে ফলো করি আর কি, সেখানে হচ্ছে আপনার যে লর্ড সভা এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এই ধরনের যে সিস্টেম, আপনার হচ্ছে আমেরিকাতে যে সিনেট এবং কংগ্রেস, আপনার এই বিষয়টাকে আমরা ফলো করার সুযোগ আছে, কিন্তু আপনার এটা উচ্চ কক্ষে এই পিআর হচ্ছে যৌক্তিকভাবে প্রয়োগ করা যায় কিনা, এটা যেহেতু একটা নতুন কনসেপ্ট, আপনার হচ্ছে মানে পিআরও একটা নতুন কনসেপ্ট, আপনার উচ্চ কক্ষ একটা নতুন কনসেপ্ট, সেখানে এই বিষয়টা যৌক্তিকভাবে প্রয়োগ করা যায় কিনা সেটা নিয়ে আলোচনা করা যায়। কিন্তু নিম্ন কক্ষ যেটা মানে এই মুহূর্তে যেটা বিদ্যমান ব্যবস্থা, সেখানে আসলে মানে যেহেতু এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবস্থা এবং এটা পরীক্ষিত এবং এটা যথেষ্ট পরিমাণে যৌক্তিক, এবং আমাদের মতো মানে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে যেহেতু এমনিতেই অনেক ধরনের অস্থিতিশীলতা থাকে, সেক্ষেত্রে এই নতুন ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা না গিয়ে এবং নিজেদের রাজনৈতিক ব্যর্থতা আপনার হচ্ছে সিস্টেমের উপরে না চাপিয়ে এখানে এই বিষয়টি আমার মনে হয় বহাল থাকা উচিত, এবং আমাদের যে উচ্চ কক্ষের যে কনসেপ্ট সেখানে পিআর সিস্টেম যৌক্তিকভাবে অ্যাপ্লাই করা যায় কিনা সেই আলোচনাটি হতে পারে, কিন্তু নিম্ন কক্ষে আসলে এটা কোনোভাবে যৌক্তিক হবে বলে সারা বিশ্বের অভিজ্ঞতায় আমি মনে করি না। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আরেকটা প্রশ্ন, যে বাংলাদেশের যে ধর্মীয় রাজনীতির বর্তমানে যে উত্থান হইতেছে, মানে শুধু ধর্মীয় রাজনীতি না, প্রত্যেক রাজনীতি ফ্যাসিবাদ দমন করে রেখেছিল, এখন যে উত্থান হইতেছে যেগুলা অনেক বড় বড় সভা হইতেছে, এই জিনিসটার আপনার অ্যাসেসমেন্ট কি আপনার পার্সোনাল পজিশন থেকে? ধরুন, আমি আসলে ব্যক্তিগতভাবে যদি বলি, আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু
ধরেন আমি এক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদাহরণ, এটা আমি আমার সামনে রাখতে চাই। শেখ মুজিবুর রহমান 1972 সাল থেকে এদেশে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করে রেখেছিলেন। জিয়াউর রহমানের আপনি একাধিক বক্তব্যে পাবেন যে ধর্মকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক আদর্শ গড়ে উঠতে পারে না, এটা হচ্ছে তার ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু রাষ্ট্রীয় জায়গাতে তিনি কি করেছিলেন, রাষ্ট্রীয় জায়গায় কিন্তু তিনি ধর্মীয় রাজনীতি করার স্বাধীনতা দিয়েছিলেন। ধর্মের নামে যে রাজনৈতিক দল গঠন, আপনার হচ্ছে ধর্মীয় মতবাদ আপনার হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার চেষ্টা করা, ইসলামী রাজনীতি বা যে কোনো ধর্মের রাজনীতি, এই রাজনীতি করার অধিকারটুকু কিন্তু তিনি নিশ্চিত করেছিলেন। আপনার অনেক রাজনৈতিক দল কিন্তু 72-এর পরে নিষিদ্ধ ছিল, এগুলোকে কিন্তু তিনি আবার রাজনীতি করার অধিকারটুকু দিয়েছিলেন। আমিও ঠিক একই ব্যবস্থায় বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধর্মকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল গড়ে ওঠা, এটা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। কিন্তু মানে কেউ যদি ধর্মকে কেন্দ্র করে আপনার কোনো রাজনৈতিক দল গড়ে তুলতে চায়, এটা আমি তার স্বাধীনতা বলে মনে করি। কিন্তু আপনার আমি আমার ধর্মভিত্তিক যে রাজনৈতিক মতাদর্শ, সেটা প্রচার করার চেষ্টা করা আর উগ্রবাদ প্রচার করার চেষ্টা করা, এর মধ্যে কিন্তু সুনির্দিষ্ট পার্থক্য আছে। আমাদেরকে এই পার্থক্য আমাদেরকে সবার উপলব্ধি করতে হবে। আমরা 2000 যখন ওই যে টুইন টাওয়ারে যে হামলাটি হলো, এরপরে আমরা হচ্ছে সারা পৃথিবীতে যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ যে কনসেপ্টটা দেখলাম, ওয়ার অন টেরর, তো সেক্ষেত্রে এর ভুক্তভোগী কিন্তু বাংলাদেশও ছিল। আপনি দেখেন যে এখানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ কিন্তু এই ওয়ার অন টেররের বেনিফিশিয়ারি ছিল। আপনার কিন্তু বিএনপি, অথচ বিএনপি জামাত সহ যে জোট সরকার 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিল, আপনি দেখবেন যে এখানে যখনই শায়ক আব্দুর রহমান বা বাংলা ভাইয়েরা যখনই মাথা গজিয়ে ওঠার চেষ্টা করেছে, শায়ক আব্দুর রহমান আসলে কে ছিল? সে ছিল তৎকালীন যুবলীগের যে সেক্রেটারি মির্জা আজম, তার আপন বোনের জামাই। আমরা সে সময় বিএনপির নেতাকর্মীরা বা জোটের নেতাকর্মীরা তখন স্লোগান দিত যে শায়ক রহমান বাংলা ভাই, আওয়ামী লীগের দুলা ভাই। শায়ক রহমান সে এই মির্জা আজমের আপন বোন জামাই ছিল বলেই সে সময় মানুষ এই স্লোগানটি দিত। এখন আমি আমাদের যারা রাজনৈতিক ধর্মীয় মতাদর্শ ভিত্তিক রাজনীতিতে যারা বিশ্বাস করেন, আমার তাদের কাছেও একটা অ্যাপিল থাকবে যে আপনারা আপনাদের রাজনীতিটা করেন। আমি যদি ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী বা আস্থাশীল না হই, আমি হচ্ছে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু আমি আপনার ধর্মীয় মতাদর্শ প্রচারের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু আপনাদের মাধ্যমে ওই যে মাঝে মাঝে আপনার হচ্ছে ওই যে খোরাসান থেকে আপনার হচ্ছে কালো পতাকা নিয়ে একদল বের হবে, এই কনসেপ্টে বিশ্বাসী হয়ে ওই যে আইএস এর পতাকা, কালো পতাকা নিয়ে যারা বের হয়, আপনার এই ধরনের উগ্রবাদকে আমরা যাতে প্রশ্রয় না দেই। আমাদের যে দীর্ঘ আপনার লড়াইয়ের যে অর্জন 5ই আগস্ট, আমাদের সবাই এখানে হচ্ছে আপনার মানে শুধুমাত্র তো আমরা বিএনপি সাফারার ছিলাম না, ধর্মভিত্তিক যে দলগুলো আপনার হেফাজতকে কি ধরনের আপনার হচ্ছে ক্র্যাকডাউনের উপর দিয়ে আপনার হচ্ছে শাপলা চত্বরে কি ধরনের ক্র্যাকডাউনের মুখোমুখি হতে হয়েছে, সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। আপনার হেফাজতের নেতারা আপনার ওই যে বাবুনগরী সাহেব, ওনাকে তো 2 পা আপনার হচ্ছে নির্যাতন করে প্রায় অচল করে দেয়া হয়েছিল। আপনার আল্লামা মামুনুল হক, আপনার তার এই যে সে সময় তার ব্যক্তিগত চরিত্রকে কিভাবে হনন করা হয়েছে, আপনার হচ্ছে কিভাবে বছরের পর বছর তাকে আপনার জেলে থাকতে হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা সবাই এই অভিজ্ঞতাটুকুর উপর দিয়েই এসেছে। এখন আপনার এই যে আমি তাদের কাছে প্রত্যাশা করব আর কি, যে এই যে আমাদের 5 তারিখের যে অর্জন, এটা যাতে কেউ কেড়ে নিতে না পারে, এটা যাতে আপনার আমাদের কোনো অতি উৎসাহী আচরণের কারণে এই বিষয়গুলো যাতে, এই অর্জনটুকু যাতে আপনার হচ্ছে বিতর্কিত না হয়, এটা যাতে আমরা সতর্ক থাকি। আমরা প্রত্যেকের রাজনীতিটা করি, কিন্তু উগ্রবাদ যাতে এখানে কোনোভাবে মাথাচাড়া না দিতে পারে, এই বিষয়ে আমাদের এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। এতটুকুই আজকের আলোচনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনোদিন অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। অডিয়েন্স, আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পডকাস্টটা ইউটিউব, ফেসবুকের পাশাপাশি বাদবাকি অডিও পডকাস্ট প্ল্যাটফর্মগুলোতেও পেয়ে যাবেন। আপনাদের যে কোনো সাজেশন, ফিডব্যাক জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।